লাস্ট বোধহয় ৫-৬ বছর ধরে মানুষ জানে যে আমি শাবনাজের বোন। ভালো ডিরেক্টর পাবো না কাজের জন্য। নতুন একটা মেয়েকে দিয়ে তুমি এমন একটা চরিত্র করাচ্ছ যেই চরিত্রটা আসলে আমি ডিজার্ভ করি। ধারাবাহিক নাটকে ধারাবাহিকভাবে পাই না কেন? যখনই শট হতো সে আমার ঘাড়ের উপর মোটামুটি দাঁড়ায় থাকতো। কেন এটা কেন মনে হয়? আছে অনেক ভালো ডিরেক্টর আছে, কিন্তু আমরা পাই না। ধারাবাহিক নাটকের এন্ড আছে। নাচের চেয়ে নাটককে বেশি ভালোবেসে ফেলেছেন আপনি। আজকে রেড কার্পেট উইথ জেরিতে আমাদের সাথে আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ আছেন যিনি ২ যুগ ধরে নাটক, বিজ্ঞাপন, মঞ্চ আর টেলিভিশনে তার স্বতন্ত্র উপস্থিতি ধরে রেখেছেন। দর্শক, বলছিলাম নান আদার দেন তাহমিনা সুলতানা মৌয়ের কথা। আপনাকে রেড কার্পেট উইথ জেরিতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি যে ঢুকতে ঢুকতে আপনাকে দেখছিলাম যে কি দুর্দান্ত লাগছে আপনাকে, কি দুর্দান্ত শাড়ি পরেছেন। শাড়ি কি আপনার পছন্দের ড্রেস? হ্যাঁ, অনেক। আমি যখন অন্যান্য রিসার্চ পারপাসে দেখছিলাম অন্যান্য আপনার এপিসোড বা অন্যান্য ইন্টারভিউ, আমার মনে হয়েছিল আমাদের দর্শকরা জানে যে আমি আসলে এখানে ভ্যারাইটিস অফ কাস্টিউম পরি। তো আমার মনে হচ্ছে আজকে আমি শাড়ি পরবো, কারণ হলো যে মৌআপা আসছেন, আমার মনে হচ্ছিল যে আপনি শাড়ি পরবেন। আমি হলাম যে এই জন্য হলো যে এই শাড়িটা চুজ করে এসেছি আপনার সাথে মিলিয়ে। আমি হলাম যে টুইনিং করব। তোমাকে অনেক সুন্দর লাগছে আর কালারটা খুবই সুন্দর। শাড়ি আমার সবসময় ভালো লাগে, আর কোনো একটা বিশেষ অনুষ্ঠানে আমার কাছে মনে হয় শাড়ি পরলে আমাকে একটু দেখতে ভালো লাগে, এর জন্য শাড়িটাকে প্রেফার করি। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপা আমাকে বললো যে আমাকে দেখতে সুন্দর লাগছে, এই মেকআপ ক্রেডিট গোস টু ইলুমা বিউটি সালন। এটা আমাকে একটু ছোট করে বলে দিতে হচ্ছে। আমি একদম সবার প্রথমে আমি দেখছিলাম যে অনেকদিন ধরে আপনার কাজ আমরা দেখছি সবকিছু, কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে দেখলাম যে আপনি হলেন যে আবার ছোট কাকুনি আবারও ফেরত আসছেন আপনি। আমরা একটু গল্প শুনবো, কারণ আফজল ভাইয়ের সাথে আপনার ক্যারিয়ার শুরুটাই কিন্তু বিজ্ঞাপন দিয়ে, সেটা হলো যে আফজল ভাইয়ের সাথে আপনার শুরু সেই আই গেস 1999, রাইট? 1999 সালে। 99 এ। এই যে এত লম্বা একটা সময়ের মাঝে কাজ হয়েছে, কিন্তু পুরো একটা জার্নি তো। হ্যাঁ, আমি একটু শুনবো। শুরুটা তো হয়েছে আফজাল ভাইয়ের ডিরেকশনে, স্টারশিপ কন্ডেন্স মিল্কের অ্যাড দিয়ে। তারপরে মাঝে 2019-এও কাজ করেছিলাম তার নির্দেশনায়, ছোট কাকুতেই করেছিলাম। আবার অনেক বছর পরে এখন করলাম ছোট কাকুতে, এই ঈদে আসছে। তার সাথে কাজ করতে সবসময় খুব ভালো লাগে। এত সুন্দর করে সে ডিরেকশন দেয়, এত সুন্দর করে চরিত্রটা বুঝিয়ে দেয়। আম, আমার একটা সিন ছিল, আমি অনেক কান্নাকাটি করছি, শটটাও ওকে, ঠিক আছে। তারপর আফজল ভাইয়ের মনে হলো না, এখানে একটু এই জিনিসটা অ্যাড করলে ভালো লাগবে। তারপর আবার করা হলো, এরকম 2-3 বার করা হলো। বিশ্বাস করো জেরি, আমার টায়ার্ড লাগেনি, আমি আপসেট হইনি, কারণ এই সিনটা অনেক ইমোশনাল একটা সিন। আমি কান্নাকাটি করছি, তারপরও আমার কিছু আমার মনে হচ্ছে আমি সে অ্যাড করছে, সেটা আমার চরিত্রটাকে রিচ করছে 1 নম্বর। প্লাস আমি অনেক কিছু তার কাছ থেকে শিখছি। আমি হয়তো অনেক কিছু, অনেক ছোট ছোট ইমোশন আমার হাত থেকে ছুটে যাচ্ছিল, সে কিন্তু সেটা গুছিয়ে আমার হাতে দিচ্ছে। তাতে হচ্ছে কি আমার চরিত্রটা আরও সুন্দর হচ্ছে এবং আমি শিখছি। আমি আফজল ভাইকে এক পর্যায়ে বললাম যে আফজল ভাই, বিশেষ করে আমি অনেক এনজয় করছি আপনার সাথে কাজ করে। তখন সে একটা কথা বলে যে আসলে তোরা ভালো ডিরেক্টর পাস না। আসলেই তাই, আমরা ভালো ডিরেক্টর পাই না। এই কথাটা কিন্তু ইন্ডাস্ট্রিতে চালু আছে। এমন অনেক আর্টিস্ট আছে, দেখা গেছে তার হলো যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু অনেক হলো যে দেখা গেল সামটাইম সমালোচনা হলো, বা সে অভিনয় পারে না, এই ধরনের কথাবার্তা অনেকে বলে দিল। তো হঠাৎ করে একটা ভালো ডিরেক্টরের হাতে পড়ার পর যখন তার দুর্দান্ত কোনো কাজ দর্শকের আসলে পছন্দ হয়ে যায়, তখন এই কথাটা কিন্তু খুব চালু থাকে যে ভালো ডিরেক্টরের হাতে পড়লে যে আমাদের আর্টিস্টরা আসলে কি হয়ে যেতে পারে। আসলেই তো তাই। এবং যে অলরেডি অভিজ্ঞতা সম্পন্ন, অলরেডি অনেক ভালো অভিনেত্রী অভিনেতা, তার কাজও কিন্তু আরো অনন্য মাত্রায় চলে যায় যখন একজন ভালো ডিরেক্টরের হাতে পড়ে। ডিরেক্টর ইজ দ্য বস বা ডিরেক্টরিয়াল মিডিয়া, এটা এই জন্যই তো বলা হয়। এজন্যই তো বলা হয়। এবং একটা ডিরেক্টর যখন তোমার চরিত্রটাকে গুছিয়ে দিবে, তার স্বপ্নের মতো করে যখন আমি হাঁটবো, তখন চরিত্রটা অনেক সুন্দর হয়। কিন্তু আমি যখন নিজে চিন্তা করব, আমি এক ধরনের চিন্তা করব, একরকমভাবে, দেখা যাবে কি আমার প্রতিটা নাটকের চরিত্র একটু কাছাকাছি হয়ে যাবে। কারণ একজন ডিরেক্টর তো ভিশন এক একটা থাকে, গল্প এক রকম, তার মতো করে করলে তো এক একটা চরিত্র এক এক রকম হয়ে ফুটবে। তো ভালো ডিরেক্টরের আমরা পাই না। আছে অনেক ভালো ডিরেক্টর আছে, কিন্তু আমরা পাই না। কেন এটা কেন মনে হয় আপা, যে হলো যে আপনি তো এত ভালো কাজ করেছেন, হয়তো আপনার কিছু আমি ইন্টারভিউ বা অন্যান্য জায়গা থেকে কিছু আক্ষেপ তো আমাদের কারো না কারো না পাওয়া সবারই থাকে, আছে, কিন্তু দিন শেষে হলো যে একটা ইন্ডাস্ট্রি, এত আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের নাটকের ইন্ডাস্ট্রি, যেটাকে বলে নাটকের ইন্ডাস্ট্রি,
কিন্তু ছোট না, আমাদের কিন্তু বিশাল বড় ইন্ডাস্ট্রি এবং হ্যাঁ, এবং এখন তো আরো বড় হয়েছে, আরো বড় ইউটিউবের হয়েছে। কারণে আরো বড় বড় হয়েছে। হয়েছে এবং বাংলাদেশের নাটক একটা সময় এমন একটা অবস্থায় ছিল যে আমাদের পশ্চিম বাংলা মানে পাশের দেশ বা অন্যান্য স্থানও কিন্তু সমাদৃত এবং হলো যে বলা হতো যে বাংলাদেশের এক পিস বলতো ওরা, সিঙ্গেল পিস নাটক, যেটা সিঙ্গেল হ্যাঁ, নাটক, হ্যাঁ। সেটার হচ্ছে ডিমান্ড ভয়ানক ছিল। তো এত বড় ইন্ডাস্ট্রিতে যদি ভেটেরান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বলে যে তারা ভালো ডিরেক্টর পায় না, আমাদের এত আর্টিস্ট উঠে আসছে, এত নতুন আর্টিস্ট আসছে, এত ডিরেক্টর আসছে, তার মাঝখান থেকে আমরা ভালো ডিরেক্টর পাবো না কাজের জন্য, ভালো কাজের জন্য? পাচ্ছি না এটা তো, পাচ্ছি না তো, কারণ হচ্ছে কি আমরা এত বছর ধরে কাজ করছি, তাই না? তার মানে আমি তো কিছুটা শিখেছি, কিছুটা, আমি বলছি না অনেক কিছু শিখেছি, আমি হয়তো বা অবশ্যই। কিছুটা হয়তো বা শিখেছি। এখন যদি তুমি আমাকে নিয়ে কাজ না করো তাহলে কিভাবে সম্ভব? মানে আমি তাহলে কিভাবে, মানে এত বছরের জার্নিতে আমি তো কিছু শিখেছি, সেটাকে যদি তুমি কোনো নাটকে বা কোনো চরিত্রে যদি না দাও তাহলে তো আমি তো ওখানেই মরে যাচ্ছি, একটা শিল্পী মারা যাচ্ছে। মানে অন্যান্য হলো যে তুমি নতুন নতুন শিল্পী তৈরি করছো, হয়তো নতুন একজন নতুন একটা মেয়েকে দিয়ে তুমি এমন একটা চরিত্র করাচ্ছ যেই চরিত্রটা আসলে আমি ডিজার্ভ করি। মানে এটা এটা আমার সাথে যায় বা হলো যে এই এই ধরনের এই এই গ্রুপের বা হ্যাঁ, হলো যে এই ধরনের ভেটারান অ্যাক্ট্রেস হ্যাঁ, দরকার হয় সেই জায়গাটা। হ্যাঁ, তুমি সেটা না করে তুমি নতুন একজনকে নিয়ে করাচ্ছ, এই এই নতুন শিল্পীটাও কিন্তু পূরণ হবে, হবে না? তা আমরা করি কি, আমাদের পুরনো শিল্পীদেরকে যারা অভিজ্ঞ তাদেরকে ভালো ভালো চরিত্র দেই না, যার কারণে আমাদের অসাধারণ কাজ কিন্তু বের হয় না। হয়তো একটা দুইটা, কিন্তু রেগুলার যেভাবে আমাদের নাটকের গল্প বা যেভাবে আমাদের ডিরেক্টর আছে তারা চাইলেই কিন্তু অসাধারণ সব কাজ বের করতে পারে, কিন্তু হয় না। কিন্তু হাজার হাজার নাটক হচ্ছে, তোমার কয়টা নাটকের কথা মনে আছে বা কয়টা নাটক তোমার ভালো লাগে বলো? তেমন একটা না, টু টু ভেরি অনেস্ট, দেখা যায় দুই একটা হয়তো ঈদে বা এমন একটা দেখতে বসলাম, তখন একটা হয়তো দাগ কেটে গেল একটা গল্পের কারণে। হ্যাঁ, একটা সময় ছিল যখন হলো যে বলা হতো না যে পরিবার নিয়ে নাটক বা হলো যেটা পুরো পরিবারের গল্প বলা হতো হুম। বা সেখানে অনেক আর্টিস্টের প্রয়োজন পড়তো। তো এইটাকে আপনার মনে হয় যে কোনোভাবে হলো যে একদম সিঙ্গেল একটা ইয়ে কেন্দ্রিক হয়ে গেছে, যে একটা মেল প্রোটাগনিস্ট ফিমেল প্রোটাগনিস্ট তার আশেপাশে যে চরিত্রগুলোকে আসলে আরো প্রাণবন্ত করে গল্পকে, এগুলো অবশ্যই। ডালপালার মতো কেটে ফেলে, একটা হলো যে শুধু একটা গাছ দাঁড়িয়ে আছে, তার হ্যাঁ, ডালপালাগুলো ছেঁটে ফেলা হ্যাঁ, হয়েছে। তো সেটা ছিল, এখন আবার ওই জায়গাটা ব্যাক করছে, কারণ মানুষ দেখছে যে পরিবার নিয়ে যখন গল্প বলছে তখন সাধারণ দর্শক সেগুলো দেখছে, মানুষ পছন্দ করছে। যেমন আমি বলবো মোস্তফা কামাল রাজের যে আমাদের গল্প, এই গল্পতে কিন্তু অনেক অডিয়েন্স ফিরে আসছে, যারা কিনা ইয়ে দেখছে, আমাদের গল্প নাটকটা দেখছে। কেন দেখছে? ওখানে বাবা আছে, মা আছে, ফুপু আছে, ছেলে মেয়ে আছে, অনেকগুলা শ্বশুর বাড়ি আছে, বাপের বাড়ি আছে, অনেকগুলা সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কগুলা সম্পর্কগুলো অনেক, কিন্তু আবার কম্প্যাক্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক এই আছে। নাটকের কথা যেহেতু বললেন আপনি, আমাদের এই গল্পের হুম। কথা, সেই ব্যাপারে কিন্তু একটা অভিযোগ আছে। অভিযোগ বলতে হলো যেটা কিন্তু আসলে একটা পাকিস্তানি ড্রামার হলো যে একদম সেম টু সেম গল্পটা কপি না, আরকি। আমি অবজেকশন দিচ্ছি, সেম টু সেম গল্প না, কারণ আমি পাকিস্তানি নাটকটা দেখেছি, হুম, হুম। আমি আমাদের গল্পও দেখেছি, ওই নাটকটাও দেখেছি। রাজ ভাই কিন্তু বলেছে ছায়া অবলম্বনে, ওখান থেকে সে ওটার কনসেপ্টটা নিয়েছে, কিন্তু পুরোটা কিন্তু বানায়নি। হ্যাঁ, লাস্টে হলো যে লাস্টে না, আরো অনেক কিছুতে হলো লাস্টে যে না, ওখানে চেঞ্জেস এনেছে। চরিত্রও কিন্তু, যে ফুপুর চরিত্র ওখানে ছিল না। আমি তো দুটা নাটকই দেখেছি, আমি জানি অনেক কিছু চেঞ্জ করেছে। আমি বলবো ওদের থেকে আমাদের নাটকটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, বিশ্বাস করো অনেক ভালো হয়েছে আমাদের হ্যাঁ, আমি নাটকটা। দেখেছি এবং হ্যাঁ আমি আমি এটার হ্যাঁ, বেশ ক্রেজ হলো যে হ্যাঁ, সবাই female বলছে, actress হ্যাঁ, দের আমি উপরে। এরকম তো আমরা অনেক নাটক থেকে ইন্সপায়ার হয়ে কাজ করি, গল্প নেই, তাই না? সেটা পাকিস্তানি দেখে আমরা খুব বলছি পাকিস্তানি নাটক থেকে আমরা করছি। আমরা যখন গুলশান অ্যাভিনিউতে কাজ করেছিলাম, গুলশান অ্যাভিনিউ যেই প্যাটার্নে নাটকটা ছিল, ঠিক আছে, যে ঢাডাং ঢাডাং যেটা বলে আমরা তিনবার করে লুক দেওয়া, তাই না, ডেইলি সোপ ডেইলি সোপে, সেটা কোত্থেকে আসছে, তাই না? থেকে এসেছে। স্টার প্লাস, স্টার প্লাস থেকে এসেছে। সনি অথবা জি বাংলা, এসব থেকেই তো এসছে। সো কেউ না কেউ কাউকে না কাউকে কপি করছে। আপনি যদি ভালোভাবে কপি করেন তাহলে তো সমস্যা নেই। গুলশান এভিনিউ থেকে মনে পড়লো, আপা আপনাকে ধারাবাহিক নাটকে ধারাবাহিকভাবে পাই না কেন? না, আমাকে ধারাবাহিক নাটকে পাওয়া যায়, আমি দীর্ঘদিন ধারাবাহিক মানে সেটা করেছি, করেছেন ধারাবাহিক নাটক, ধারাবাহিক ভাবেও করেছি আমাদের বহু। কি আসলে ধারাবাহিক কমে যাচ্ছে? ধারাবাহিক না, নাটক না, সিঙ্গেলের ইয়ের না, 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 ধারাবাহিক জনপ্রিয়তা কমে যাচ্ছে না, বলে না, মনে হয়? ধারাবাহিক হচ্ছে, কিন্তু আমি কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে, যখন গল্পটা বলে তখন তোমার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট থাকে।
ঠিক আছে, তোমাকে নিয়ে এই গল্পটা আগাবে। কিছু দূর যাওয়ার পরে 25 বা 50-এর পরে আস্তে আস্তে গুরুত্ব কমতে থাকে, এটা কমবেই। একটা ধারাবাহিকে কখনোই আমি সারাক্ষণই ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকবো না, চেঞ্জ হবে। কিন্তু চেঞ্জ হলেও তো একটা লিঙ্ক থাকবে। আমি আবার কোনো জায়গা থেকে একটু বের হয়ে যাব, একটা গল্পে আসবে আমার। হ্যাঁ, এখন আমাকে যদি তুমি একটা নিউট্রাল একটা জায়গায় রেখে দাও, মানে নাই করে দাও আর কি, যেটাকে বলে নাই আছি কিন্তু চরিত্রটা কোনো গুরুত্ব নাই, কোনো কিছু ড্রামা মানে হয় না, নাটকের মধ্যেও নাটকীয়তা নাই, তখন তো আমি বোর হয়ে যাব। আমি আসলে বোর হয়ে গেছি, আমার কাছে অনেক বোরিং মনে হচ্ছিল যে চলছে, যার কারণে আমি আমার একটা খুব জনপ্রিয় নাটক ছিল বকুলপুর, ঠিক আছে, এবং প্রায় 4-5 বছর ধরে আমি এটাতে অভিনয় করেছি। লাস্টে আমার মনে হচ্ছে আমি করব না, আমি সিজন 2 থেকে মানে আমি অফ হয়ে গেছি যে আমি করবো না, কারণ আমার ভালো লাগছিল না। আমি দেখছি গল্প আগাচ্ছে না, আমার গল্পটা এক জায়গায় আটকে আছি। তো ওই কারণেই আমি বলেছি যে হয় আমাকে একটু চিন্তা করেন গল্পটাতে আমাকে কীভাবে আরেকটু ভালো একটা জায়গা দেওয়া যায়, আর তা না হলে আমি বাদ চাই, কারণ আমার ভালো লাগছে না। কারণ আমি শিল্পী হিসাবে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, তাই না? অবশ্যই, এটা তো আসলে দুই দিক থেকেই আসে। কিন্তু এই ধারাবাহিকের এইটাই সমস্যা, অনেক চরিত্র তোমার নিবে, ঠিক আছে, কিন্তু ওগুলার কোনো গল্প নাই, লিঙ্ক দিতে পারবে না, কোনো এন্ড নাই, তখন খুব বোর লাগে। মানে এটাকে শুধুমাত্র আর্টিস্ট বহুল অনেক আর্টিস্ট আছে এটা দেখানোর জন্য, হ্যাঁ ওটা একটা প্র্যাকটিস, যে অনেক অভিনয় শিল্পীরা আছে, অনেক বড় ধারাবাহিক, কিন্তু ওটা কোনো ধারাবাহিক নাটকের এন্ড আছে নাই, এবং অডিয়েন্স রীতিমতো বকতে থাকে। এখন তো ইউটিউবে গেলে দেখাই যায়, তাদের মেসেজগুলো দেখতে পাই আমরা, কমেন্ট বক্স পড়ে বকতে থাকে, কেন শেষ করলেন, এটার গল্পটা তো শেষ হলো না, ওই চরিত্রটা কোথায় গেল, তারা কিন্তু ফলো করে। তো তাদের সাথে আমরা তো অন্যায় করছি, তাই না? একরকম ভাবে একদমই তাই। আমি এই যে আপনি ধারাবাহিক নাটক নিয়ে কথা বললো, আমাদের দেশে হলো যে বেশ কিছুদিন বা বেশ কয়েক বছর হলো যে ওটিটি খুব চলছে, এবং ওটিটিতে বলা হয় যে ওটিটিতে বেশ ভালো কাজ হয়, এবং সেখানে হলো যে শুধুমাত্র যে নায়ক নায়িকার কনসেপ্ট থেকে বের হয়েও ক্যারেক্টার প্রচুর থাকে, ভাইটাল ক্যারেক্টার, অনেক কাজ করার জায়গা থাকে, অভিনয়টা করার জায়গা থাকে। যে ওটিটি নিয়ে আপনার এই মুহূর্তের ভাবনা কি? মানে ওটিটিতে কি পরিমাণ মানে মনে হয় যে না এখানে আমাদের কাজের সুযোগ আছে, বা এই জায়গাটা বোধহয় আমাদের যারা ভেটেরান অ্যাক্টর আছে বা অনেকদিন ধরে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের দরকার হয়? কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণে দেশের বাইরে কন্টেন্ট দেখি। আমি ধরেন আমি বারবার আমি এখানে যারাই গেস্ট আসে সবাইকে বলে যে পাশের দেশ, আমি যখন পাশের দেশ মানে ভারতের উদাহরণ দেখুন, কন্টেন্ট ভারত এত আগায় গেছে, ওদের হলো যে টিভিএফ, এটা সামান্য দ্য টিভিএফ দ্য ভাইরাল ফ্যাক্টরি নামে হলো একটা বাচ্চা কাচ্চারা মিলে শুরু করেছিল একটা গ্যারেজের মতো জায়গায়, সেই কন্টেন্ট যে ফিভার দেখে মাথা নষ্ট অবস্থা। তো আমি এগুলো দেখে আর ভাবি যে এখানে অনেক আগের আর্টিস্ট যারা শেফালি শাহ থেকে শুরু করে নীনা গুপ্তা, মানে ওনার জাস্ট ইমাজিন মানে কবের আর্টিস্ট তারা পর্যন্ত, মানে ওনার নাম কি যেন, মৌসুমী পুরো নামটা, যে ভেটেরান আর্টিস্ট উনি হলেন, যে এরা সবাই ধুমিয়ে কাজ করছে, মানে কারো হলো যে ডেটের এমন না, ওরা কিন্তু খুবই কাজের ভেতরে আছে। আচ্ছা, একটা সময় কাজ করেছে, নায়িকা ছিল, তার মানে যে কাজ এখন আর করতে পারবে না তা কিন্তু না, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কেন করবে না? আপনি যদি তাকে ওরকম একটা চরিত্র দেন, সুযোগ, এইটাই বলো, আমাদের এখানে সুযোগটা একটা শিল্পীর লোভটা কোথায় বলেন তো? একটা শিল্পীর লোভ কোথায়? ভালো কাজ, ভালো অভিনয়ের, ভালো ডিরেক্টরের, তার লোভটাই কিন্তু ওইটা। দিন শেষে তো যে মানুষ বলবে ভালো কাজটা করছে, কারণ আমি এই প্রফেশনটাতে এসেছি, ভালোবেসে কিন্তু এসেছি আমি, তাই না? এবং এটা একটা নেশা, অভিনয়টা মানে একটা মারাত্মক নেশা, আমি তোকে বলে বোঝাতে পারবো না। যখন একটা ভালো চরিত্র আমরা পাই বা ভালো ডিরেক্টর পাই, বিশ্বাস করো কোনো ক্লান্ত হই না, একদমই হই না, এনজয় করি, এবং বাসায় ফিরে ভালো লাগে যে আজকে একটা ভালো কাজ করলাম বা আজকে একটা ভালো শট দিতে পারলাম। এই আনন্দটা আর কোথাও পাওয়া যায় না, একজন শিল্পী পায় না। আমাদের অনেকেই জানে না যে আমাদের নাটক ইন্ডাস্ট্রি বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো মানে এই মিডিয়া অভিনয় জগতে আমাদের কিন্তু ক্যামেরা এমনও দিন যে ক্যামেরা ওপেন হয় 4:30-5টায়, হ্যাঁ মানে 5টা, কারণ সানলাইটটা মানে প্রথম সানলাইটটা লাগে, মাঝে মধ্যে প্যাক আপ হয়, তারও দেখা যাচ্ছে মানে 22 ঘন্টা ধরে শুটিং করে যাচ্ছে কেউ, তারপর একটা ভালো কাজ পেলে, যখন একটা ভালো কাজ পাই তখন ক্লান্তিতে লাগে না। আর বললে না যে পাশের দেশে ভালো ভালো চরিত্রে ওটিটিতে কাজ করছে এরা, আমাদের দেশেও হচ্ছে, এখন ফিমেল বেস করেও কাজ হচ্ছে না যে তারা, কিন্তু গুটি কয়েকজন শিল্পীকে নিয়ে তারা চিন্তা করছে, ঠিক আছে, এর বাইরে তারা চিন্তা করতে পারছে না।
এইটা আমার কাছে মনে হয় এটাকে অনেকে সিন্ডিকেট বলে আপা। হ্যাঁ সিন্ডিকেট, syndicate, অবশ্যই আপনি এটাই সিন্ডিকেট বলছেন, সিন্ডিকেট অবশ্যই এই লিমিটেশনটা আমার কাছে মনে হয় কিছুটা ডিরেক্টরের, কিছুটা কাস্টিং ডিরেক্টরের। কারণ এখনকার যারা কাস্টিং ডিরেক্টর তারা আসলে কাউকে ঠিকমতো চিনেই না, আমার জানা মতে তারা ওভাবে কাউকে চিনে না। এবং আমি আমার অযোগ্যতা আমি বলি এটা, আমিও কোনো কাস্টিং ডিরেক্টরকে চিনি না, সত্যি আমি চিনি না। আমাদের সাথে কালচারটাই নেই, আমাদের দেশে তো ইদানিং হয়তো কিন্তু আমি চাই এই কালচারটা হোক, অডিশন কালচার। আমার আমার কোনো সমস্যা নাই। আমি যে বারবার হলো যে ওদের কথা বলছি, বাইরের দেশের যত ভেটারান, যত ফেমাস, যত সুপারস্টারই হোক না কেন, একটা চরিত্রের জন্য প্রত্যেককে অডিশন কল দেওয়া হয়। তাদের কাস্টিং ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টরই আলাদা থাকে কাস্টিং এর জন্য, এবং তার প্রত্যেককে হলো অডিশনের জন্য কল দিয়ে আনা হয়, এবং তারা এটা ইগোতেও নেয় না, অফেন্ডেডও হয় না, তার প্রতিটা চরিত্রের জন্য তারা হলো যে ইভেন আমি এটাও চাই audition যদি দেয়। কাস্টিং ডিরেক্টর একটা পার্সেন্টেজও নেয়, হুম যে সে সে মনে করো সে 10টা বা 15টা আর্টিস্টের শিডিউল সম্পর্কে সে জানে, তার সাথে কমিউনিকেশন ভালো, সে কোনো একটা প্রজেক্টে জানলো, তখন সে আমার নাম প্রপোজ করলো বা আমার প্রোফাইলটা দিল, এই কারণে যদি সে আমার রেমুনারেশন থেকে একটা পার্সেন্টেজ নেয়, আই ডোন্ট মাইন্ড। বাইরের দেশে কিন্তু এটা নেয় হলো এজেন্টরা, এজেন্টরা এজেন্ট থাকে যারা। Exactly. আমাদের হলো সেই এজেন্টটাও আমাদের কিন্তু এজেন্টটাও নাই, আমাদের আর্টিস্টরা নিজেরা নিজেদের ম্যানেজার, নিজেরাই নিজেদের সবকিছু। এখন মনে করে একটা আড্ডায় বসলাম, আড্ডায় বসে তুমি কাস্টিং করতেছো, আচ্ছা এই ক্যারেক্টার জন্য কি করা যায়, তখন আরেকজন শিল্পী তার পছন্দের কিছু শিল্পীর নাম বললো, ভাই ওকে নিতে পারেন বা আপা ওকে নিতে পারেন, কিন্তু সেটাও কিন্তু তার পরিচিত গণ্ডির মধ্যে, তাই না? তো যদি জিনিসটা ওপেন থাকতো, যার প্রফেশনই হচ্ছে গিয়ে যে কাস্টিংয়ের কাজটা সে করে, তখন সে কিন্তু অনেকের সাথে কানেক্টেড থাকবে, সে অনেককে চিনবে। সে তখন তোমাকে যদি বলে যে ভাই আপনার ওই চরিত্রের জন্য যে বয়সটা চাচ্ছেন, এই বয়সে এই এই শিল্পীরা আছে, আপনি দেখেন আপনার ক্যারেক্টার সাথে কে যায়, ঠিক আছে, তখন কিন্তু কাস্টিংটা অনেক মানে বড়ভাবে হবে, মানে অনেক মানুষ ইনভলভ হতে পারবে, এবং আপনি প্রতিটা প্রজেক্টে বিভিন্ন মানুষ মানে বিভিন্ন শিল্পী পাবেন, তা নাহলে ঘুরে ফিরে কিন্তু এক শিল্পী কাজ করছে। হ্যাঁ, এবং আপনি যে বললেন যে এটা ডিরেক্টরের দোষ দেবেন, তারপরে দোষ দেবেন আপনি কাস্টিং ডিরেক্টর, হ্যাঁ। কিন্তু ধরেন এমন অনেক আর্টিস্টও কিন্তু আছে, তারাও কিন্তু হলো যে তাদের একটা নেটওয়ার্কিং বা কমিউনিকেশন স্কিল হতে পারে, তারাও কিন্তু হলো যে ঘুরে ফিরে ডু থিংস যেটার জন্য হলো যে তারা হলো যে ওই গন্ডির মাঝখানে হলো যে লোকজন সবার কাজ করে তো যাচ্ছে। সব শিল্পী বা সব মানুষ কিন্তু একরকম না। না, হ্যাঁ। কমিউনিকেশনের কথাই বলছি, হ্যাঁ, কমিউনিকেশনে মনে করো তুমি হয়তো বা খুব ভালো, আমি কমিউনিকেশনে খুব খারাপ, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আমি কিন্তু শিল্পী হিসাবে হয়তো বা খারাপ না, কিন্তু আমার কমিউনিকেশন খারাপ, ঠিক আছে। তো ওই জায়গাটা যদি একটা মানুষ ইনভলভ থাকে, এটা যদি একটা প্রফেশন হিসেবে বাংলাদেশে শুরু হয়, এজেন্টের, তাইলে কিন্তু আমার জন্য আমি বলবো আমার তো অনেক আরাম হয়, তাইলে ও যদি কথা বলে দেন আমি কাজটা করতে পারি, আমার কথা তুমি আমি শুধু জানবো শিডিউলটা, আমার কোনো সমস্যা নাই, হয়ে গেল। তাই না? বাইরে দেশে এটাই হয় যে একটা কাজ করে সেখানে একটা কমিশন নেয়, একটা এজেন্টের বা এজেন্সির আন্ডারে থাকে, অনেক আর্টিস্ট থাকে, তাদের সবাইকে ম্যানেজ করে, তাদের ম্যানেজার আছে, মানে ওদেরকে প্রোভাইড করা হয় সবকিছু, তাদের কাজ শুধু অভিনয় করা, অভিনয়টা নিয়ে ভাবা। এক্স্যাক্টলি। এখন আমাকে যদি আমার নিজের মার্কেটিং করার চিন্তা করতে হবে, আমাকে অভিনয় নিয়ে চিন্তা করতে হবে, আমাকে আমার কস্টিউম নিয়ে চিন্তা করতে হবে, আমাকে আমার চরিত্র নিয়ে চিন্তা করতে হবে, তাহলে আমি করবোটা কি আসলে? এই প্রশ্ন আমারও আসলে, কারণ কার কাছে দুঃখের কথা বলছেন আপনি? আমি নিজেই দুঃখিত। কারণ আমি দুঃখিত, কারণ ওটিটিতে বলে না সিন্ডিকেট হয়ে আছে, কারণ ওখানে আমি যেতেই পারছি না। আমি একটা কাজ করেছিলাম কিসলু ভাইয়ের লাবণী, ওই নাটকে একটা চরিত্রে মানে ওটিটির একটা কাজে একটা চরিত্রে অভিনয় করেছিলাম, ওটার পরে আর করা হয়নি। সেখানে কিন্তু আর্টিস্ট, সেখানে ডিরেক্টরও কি মনে হয় আপনার যে ঘুরে ফিরে সে সেম ডিরেক্টরও কয়েকজন ডিরেক্টরই কাজ করছে, মানে আর্টিস্টদের যেমন সিন্ডিকেট আছে, ডিরেক্টরদেরও এরকম সিন্ডিকেট আছে আসলে। হ্যাঁ, সবাই কমফোর্ট জোন খুঁজে, আমার কথা হচ্ছে হ্যাঁ কমফোর্ট জোন খুঁজে একটু তো বাইরে যেতে হবে। আবার আরেকটা নতুন জিনিস ইদানিং শুনছি, আপু আপনার নাটক দেখে বড় হয়েছে, আপনাকে খুব ভাল লাগে, আসলে ভয় লাগে, আপনি কি কাজটা করবেন কি করবেন, আচ্ছা ওকে, তার মানে তুমি আমাকে ভয় পাচ্ছ, ভয় বলতেও পারছো না। আমি বুঝতে পারছি মিডল ম্যানটা কেন চাচ্ছি, এই কারণে যে ও চাচ্ছে আমাকে, কিন্তু ভয়ে বলতে পারছে না, আপু তো অনেক সিনিয়র, আপুকে কাজটা কি বলবো, সে কি করবে যদি না করে, আবার বাজার কিরকম চাইবে, এই কথাগুলো রিজেকশনটা ও হয়তো নিতে চাচ্ছে না, exactly. অথবা আমি হয়তো ফোনে জিজ্ঞেস করবো কে তুমি,
হ্যাঁ। সেটাও তার সে হয়তো বা অপমানিত বোধ করবে যে তাকে আমি চিনি না, তো ঝামেলা কিন্তু একটা আছে। মানে এটা পুরো মানে একটা তো ঝামেলা আছেই, কিন্তু পরে মানে মরার উপর খাড়ারগা হয়ে গেছে ইন্ডাস্ট্রির পুরো মিসম্যানেজমেন্টের এই জায়গাটা। যদি একটা প্রপার ফ্লোতে যাইতো, মানে এরকম যদি তাহলে আমি বিশ্বাস করি তাহলে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারতাম। হ্যাঁ, তাহলে একাধারে হলো যে আর্টিস্টদেরকে নিজেদের অভিনেত্রী হওয়া লাগতো না, একাধারে কস্টিউম ডিরেক্টর, একাধারে হলো যে সামটাইমস হলো যে আমি তো আর্টের হলো যে লাইটটা কত অ্যাঙ্গেলে গেলে তাদের মুখে ঠিকঠাক মতো পড়বে টাইপের সব, মানে সর্বের সেবা হলো যে একজন আর্টিস্টকে সামটাইমস হয়ে উঠতে হয়। এবং এটা তো আসলে দিন শেষে অভিনয়ের উপর, ভালো কাজের উপর ইম্প্যাক্ট পড়ে অবশ্যই। কারণ চরিত্র যদি আপনি ভাবতে না পারেন ঠিকঠাক মতো একটু, তাহলে তো হলো যদি আপনি ভাবেন যে আচ্ছা আমি এখানে কি শাড়িটা পরবো বা আমি কি ড্রেসটা পরবো, এই ড্রেসটা কালারটা ভালো লাগবে কিনা, এটা তো কস্টিউম ডিরেক্টরের কাজ। ওর কাজ, আমার কাছে না, আমার কাছে তো অভিনয় আছে, এখানে কি এক্সপ্রেশনটা দেবো বা এটা নিয়ে একটু বসে হলো যেটা পুরোটাকে ধারণ করা। হ্যাঁ, যখন আমি সবকিছু ছেড়ে শুধু অভিনয়টা করব না, তখন দেখা যাবে ওই চরিত্রটা আরো সুন্দর হয়ে ফুটে উঠবে। আমরা তো এতক্ষণ ধরে এই সময়কার স্ট্রাগলের কথা বলছিলাম, আপনার একদম প্রথম দিককার মানে সেই স্ট্রাগল যদি কিছু থাকে, এবং সেই আমি জানতে চাইবো যে সেই স্ট্রাগলের জায়গায় এখনকার স্ট্রাগল বেশি মনে হচ্ছে কিনা, কারণ আপনার পরিবারটা তো আসলে খুবই সংস্কৃতিমনা পরিবার। আপনার বাবা, আপনার বড় বোন যাকে আমরা সবাই চিনি শাবনাজ আপু, তিনি হলেন যে বাংলাদেশ ইন্ডাস্ট্রির হলো যে সুবর্ণ সময়ের নায়িকা, সে একজন। আপনার দুলা ভাই, সবাই কিন্তু একদমই এই জগৎটারই। তো তখন আপনার কাছে কি বেশি স্ট্রাগল মনে হয়েছিল এখানে কোপ আপ করতে, নাকি এই মুহূর্তে আপনার মানে একটু আউট অফ প্লেস লাগে সামটাইমস, নিজেকে একটু স্ট্রাগল মনে হয় যে একটু বেশি? ওই গল্পটা করতে গেলে আমার প্রথম থেকে স্ট্রাগল ছিল, এখনো আছে। হ্যাঁ, মানে পুরোটাই আমারটা স্ট্রাগল। কারণ হচ্ছে কি, আমি টিভিসিতে কাজ করতে চেয়েছিলাম, মডেল হতে চেয়েছিলাম, ঠিক আছে? কারণ আমাদের সময়ে মডেল মানে তো হচ্ছে কি, মানে ইউ হ্যাড দিস থিং, আমি এটার মাঝে ইন্টারাপ্ট করে বলছি, আমি আপনার পুরনো ছবি দেখছিলাম, ইউ হ্যাড দিস থিং, মানে চোখে, আপনার মুখে, বডিতে ইউ হ্যাড দিস থিং। বাট আমাদের সময় স্বপ্নের মানে মডেল ছিল মৌ আপু, সাদিয়া ইসলাম মৌ। মৌ আপুকে দেখে মনে হতো আহা, এটা যদি মডেল হতে পারতাম, একটা যদি অ্যাড করতে পারতাম, প্লাস বাড়িতে তো বোন আছেই, সব কিছু মিলে মনে হয়েছে যে আমি মডেলিং শুরু করব। আর সাথে নাচ শিখতাম, সেটা তো একটা প্লাস ছিলই, একজন নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু অভিনয়ের কোনো ইচ্ছা ছিল না, কখনোই ছিল না। কিন্তু দেখা গেল টিভিসিটা করার পরে হুট করে যেহেতু নাটকে চলে আসলাম, চলে আসার পরে যে স্ট্রাগলটা শুরু হলো সেটা হচ্ছে গিয়ে, আমার বাবা মঞ্চে অভিনয় করত, টিভিতে খুবই কম, টিভিসি করতো, বড়াপু ফিল্মে, নাটকের ইন্ডাস্ট্রিতে কিন্তু আমার কেউ নাই, ঠিক আছে? তো আমি একদম একটা নতুন একটা জায়গায় হাঁটছি, ইন্ডাস্ট্রিটা একই কিন্তু ভাগ করলে চলচ্চিত্র না, এটা নাটকে কেউ তো নাই, বা আমার কথা কেউ কখনো কাউকে বলেও দেয়নি, আমার বাবাও কখনো বলেনি, আমার বোন দুলাভাই কেউ কখনো কাউকে বলেনি যে মৌ কাজ করছে বা তোমার এই নাটকে মৌকে নাও, বা মৌকে দিয়ে আমি প্রডিউস করছি, মৌকে নায়িকা বানাবো, নো। আমি কিন্তু একেবারেই নিজে হেঁটেছি এই পথে। পরে যখন শুরু হলো তখন অনেকেই আমাকে নাটকে নিতে চাইতো না, কারণ তারা ভাবতো যে যেহেতু আমি শাবনাজের বোন, সো আমার ভোকালটা বোধহয় শাবনাজের সাথে মিলে। আপুর ভোকালটা কিন্তু একটু বাচ্চা, আমারটা কিন্তু একটু ভারী। হ্যাঁ, ওইটা একটা অব্লিগেশন হয়ে গিয়েছিল। অনেকে বলতো না 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 না, ওকে ওর ভয়েস বাচ্চা বাচ্চা লাগবে। তারপরে প্রথম দিকে নায়িকা করেছি, বেশ কিছু নাটকে নায়িকা করেছি, ঈদের নাটক করেছি, কিন্তু ওরকমভাবে খুব হিট কোনো নাটক আমার ওই সময় হয়নি। আর ওটা না হওয়ারও কিছু কারণ ছিল, কারণ আমি কাজ শুরু করার পরপরই আমার বাবা অসুস্থ হয়ে গেছে, তারপর একটা ব্রেক, আব্বা অলমোস্ট 3 বার হার্ট অ্যাটাক করে, সো হসপিটালে ভর্তি হওয়া, দীর্ঘদিন হসপিটাল থাকা, মাসের পর মাস আমি হসপিটালে থেকেছি। সো এই কারণে আমার কিন্তু অনেক ব্রেক ছিল, কাজ করছি ব্রেক এরকম ছিল। পরে যখন আমি আবার কাজ শুরু করলাম, সিরিয়ালে কাজ শুরু করলাম বেশ কিছু কারণে, কিন্তু দেখা গেল আমার নাটক মানে অডিয়েন্সের কাছে আমি টোটালি ক্লিক করলাম হচ্ছে গিয়ে গুলশান অ্যাভিনিউর একটা নেগেটিভ ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে? ওইটা আমার একটা লাইফে টার্নিং পয়েন্ট। তার আগে কিন্তু অনেক নাটকে চোর বোধহয় বা কি, না চোর তো বুঝিই নাই, চোরে যে অভিনয় করতে, ওটা যে কি অভিনয় করতে, ওটা যে কি করতে আমি আজ পর্যন্ত জানি না। অভিনেত্রী বলতেছে আমি আজ পর্যন্ত জানি না। আমাকে বলছে তুই এখানে দাঁড়ায় ফুলের মালা গাঁথবি, তুই ফুল পরবি, তা আমি ওগুলা করছি। মানে তখন আমার বয়স কত, 18।
তো মানে জানি অভিনয় অ্যাড করতে গেছি, তারপরে যে নাটকে অভিনয়, কিন্তু জানি না তো আসলে কি করছি। আচ্ছা, ঠিক আছে, তো করতাম, ওই কানের দুল পড়তাম, ওই ঘুরতাম টুরতাম, কি কি যেন একটা করছিলাম, যাই হোক। তো কিন্তু আমি মানে নাটকে ভালো কিছুটা ভালো অভিনয় বা মানে যেটাই বলি না কেন, ওইটা আমাকে গুলশান এভিনিউ এনে দিয়েছে। সেই ঠিক আছে? অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার। হ্যাঁ, মানে তারেক ভাই মানে ডিরেক্ট মানে পুরো প্রজেক্ট ছিল নিমা রহমান এবং তারেকের নামে, ওনাদের ডিরেকশন দিয়েছিল আওলাদ ভাই, কিন্তু তারেক ভাই একদম ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকতো। বিশ্বাস করে, আমি আমার চরিত্রটা ছিল তার সাথে, আমি তার শালি এবং আমি নেগেটিভ ক্যারেক্টার, আমি তাকে ব্ল্যাকমেল করি, সো তার সাথে আমার হচ্ছে গিয়ে টক্করটা। তো যার কারণে যখনই শট হতো সে আমার ঘাড়ের উপর মোটামুটি দাঁড়ায় থাকতো। ডায়লগগুলো আমি কিভাবে ডেলিভারি দেই, যেটি বিশ্বাস করে আমার হাত ঘামতো যে গাড়ির উপরে হ্যাঁ, মানে তারেক ভাই সামনে আমাকে ডায়লগ বলতে হবে, আমি খালি আল্লাহ থেকে বলতাম সরান না সরান সরান না মানে আমি শুধু বলতো তারেক ভাই এখান থেকে গেলে আমি ডায়লগ পুরো বলতে পারবো, এত ভয় পেতাম আমি তাকে। কিন্তু তার কারণেই কিন্তু আমার চরিত্রটা এত সুন্দর হয়েছে। সে একটা সুন্দরভাবে দাঁড় করিয়েছে গুলশান অ্যাভিনিউতে রেহানা চরিত্রটা, যার কারণে সবাই এখনো মনে রাখছে। একদমই তাই। এই যে শাবনাজ আপুর কথা বলছিলাম, পরিবারের সবাই বেশ সাংস্কৃতিক মনা, সবাই পরিচিত। সেটা হয়তো আপনাকে নাটকে হেল্প করে নাই, কিন্তু হেল্প না করলেও এই ধরনের প্রেশার কখনো ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে পরিবারে কেউ যখন একটু ফেমাস থাকে তার সঙ্গে কম্পেয়ার করা শুরু করে দেয়? হ্যাঁ হ্যাঁ, সে প্রেশার থাকে, কি ওই প্রেশার তো এখনো চলছে। মানে হলো যে দেখা যায় বড় বোন এটা, ছোট বোন এটা, দুই বোনের দেখা গেল যে মুখোমুখি প্রতিযোগী বানাই দিল। হ্যাঁ, ও তো এটা এত কিছু করে এটা একটা ফেলছে। মজার ঘটনা। মানে যে কিছুদিন আগে, বেশি দিন না, কিছুদিন আগে আমার একটা ব্যাচমেট আমাদের, ও মিডিয়াতে আছে, ও একটা ভিডিও পাঠিয়েছে, বলে বন্ধু পাঠালাম। তো ভিডিওটা ক্লিক করে দেখি যে কম্পেয়ার করা হচ্ছে সব অভিনেত্রীর সাথে, মানে মেহজাবিনের বোন, তারপরে জয়াপার বোন, ববিতা আপা, চম্পা আপা, বা শাবনাজ, হ্যাঁ। মৌ, হ্যাঁ। এবং কম্পেয়ারটা হচ্ছে গিয়ে সফল অভিনেত্রী, ব্যর্থ অভিনেত্রী। ঠিক আছে, জয়াপা সফল, তার বোন ব্যর্থ, মেহজাবিন সফল, তার বোন ব্যর্থ। তো সেই একইভাবে যাচ্ছে, ববিতা আপা সফল, চম্পা আপা ব্যর্থ, শাবনাজ সফল, মৌ ব্যর্থ। তো আমি দেখে আমি বললাম যে বন্ধু, চম্পা আপা যদি ব্যর্থ হয় তাহলে আমার ব্যর্থ হতে কোনো সমস্যা নাই। এই কোন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মানে এখন সবাই হলো যে, মানে আমার মনে হয় যে এখন এটা ফ্যাক্টর ম্যাটার করতেছে না। এই মোমেন্টে হলো যে সোশ্যাল মিডিয়া হলো যে আমাকে কিছুটা বানাতে হবে। কি বানাচ্ছে আমি জানি না। আমার মনে বা জানাই, আমার মনে হয় ওরা জেনে শুনেই বানায়, মানে ওরা চায় যে আপনি এটা নিয়ে কথা বললেন এখানে। আমার চোখেই পড়ে না, আমাকে যেহেতু পাঠালো একজন, তখন দেখা গেল কি রেগে গিয়ে কেউ লিখলো আরে চম্পাকে ব্যর্থ, ওই কমেন্টটাই ওরা চায়। আমার মনে হয় যে কমেন্টটাই ওরা চায় যে চম্পা আপাকে বলতেছে ববিতা আপা সফল, চম্পা আপা ব্যর্থ। আমরা চাই ওরা এই কমেন্টটা রিচটা বাড়লো। আমার জানা মতে তো চম্পা আপা বোধহয় 5 থেকে 6 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াই বোধহয়, মানে অনেক সফল উনি। মানে হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড, হ্যাঁ উনি এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি ওনার বোধহয় 3টা না কয়টার কথা করেছি, এর পরের গুলো এরকম বোধহয় অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উনি। তাকে যদি ব্যর্থ বলে তাহলে তুমি বলো, আমি ব্যর্থ হতে রাজি আছে, আমি মাইন্ড করছি না। এটা ঠিক আছে, ওদের কাছে ব্যর্থতার সফলতার গল্প এক একজনের কাছে তো এক এক রকম থাকে, কিন্তু এই যে তবে আরেকটা মজার কথা বলি, যে বলো না কম্পেয়ারের কথা, লাস্ট বোধহয় 5-6 বছর ধরে মানুষ জানে যে আমি শাবনাজের বোন। তার আগে কিন্তু মানুষ জানতো না। এই জিনিসটাই হলো যে মানুষ জানতো, কিন্তু আপনি তো জানতেন। এই প্রেসারে কখনো নিজের মধ্যে ফিল হয়েছে যে আপু হলো যে এত মানে ভালো করে আপুকে সবাই চেনে, ভাইয়াকে আপুকে, তো আমি কেউ জানুক আর না জানুক, ওই প্রেসারটা কি নিজের মধ্যে কখনো এসেছে? না, কেন আসে নাই? কারণ হচ্ছে বড় আপু অনেক লাকি, শাবনাজ আপু অনেক লাকি আমি বলবো। কারণ ও ফিল্মে কাজ করেছে, কিন্তু আমাদের এক আত্মীয়র দাওয়াতে গিয়েছিল, ওখানে এক ডিরেক্টর এতেশাম দাদু দেখে আপুকে কাস্ট করেছে। আপু ডাইরেক্ট কিন্তু চলচ্চিত্রে নায়িকা হিসাবে এসেছে। ওর জার্নিটা হচ্ছে কি এভাবে শুরু হয়েছে, তারপর সে অভিনয় করেছে। ছোটবেলা থেকে বাবার অভিনয় দেখে বড় হওয়া আমরা সবাই, বাবা যেহেতু মঞ্চে কাজ করতো, কিন্তু ওর জার্নিটা কিন্তু টোটালি একদম রূপকথার গল্পের মতো, তাই না? একজন ভালো ডিরেক্টরের কাছে পড়েছে, ও ভালো কাজ করেছে, এটা হচ্ছে কি ওর গল্প। আমার গল্পটা কিন্তু আলাদা। আমি কিন্তু হ্যাঁ, বড় বোন সবাইকে দেখেই মানে তাদের পথেই হাঁটতে চেয়েছি, কিন্তু আমি করেছি কি, আমি সিনেমা না নিয়ে আমি নাটক নিয়ে কাজ করেছি।
আমার কিন্তু চলচ্চিত্রে কাজ করার কথা ছিল এবং আমার অফারও ছিল আপনার অনেক। মনে পড়ে যে কাট আপনি কোথাটা ইন্টারভিউতে বলছেন যে কাট পিসের একটা সময় যাচ্ছিল হ্যাঁ, তখন ওই exactly। সেটা নিয়ে একটু কারণ হচ্ছে কি তোমার আমি যখন 99-এ যখন কাজ শুরু করি তখন তো একদমই ওই যুগ, হ্যাঁ কাট পিসের যুগ, এবং মানে বড়াপু ছেড়ে দিয়েছে কাজ। কেন? কারণ হচ্ছে কি এই সব কিছু মিলে ওর কাছে ভালো লাগছিল না, ঠিক আছে। নাইম ভাই কাজ ছেড়ে দিয়েছে কারণ নাইম একটা হিরো, সে হিরো ভয় পাচ্ছে, বুঝো তুমি অবস্থা যে হিরোই তো দূরের কথা, হিরোই ভয় ভয় পাচ্ছে, কি একটা অবস্থা, মানে মানে সুস্থ চলচ্চিত্র তো তখন ছিল না। তখন আমি কি করে আসার কথা চিন্তা করি, ওই কারণেই কিন্তু আমার কাজটা করা হয়নি। কিন্তু আমি নাটকে কাজ করেছি, আমার কাছে মনে হয় এই জায়গাটা আমার কাছে আরাম লাগে। তারপর আমি থিয়েটার করেছি, সব কিছু মিলে আমার জার্নিটাই কিন্তু আলাদা। বরাবর সাথে আমার জার্নির কিন্তু কোনো মিল নাই, কোনো কিছুর মিল নাই, আলাদা। সো এই কারণে আমি কখনো আবুর সাথে কম্পেয়ার করিনি, কখনোই না। কারণ আমি জানি ওর মতো অসাধারণ অভিনয় আমি কখনোই করতে পারবো না। এবং ওই নায়িকার যে একটা ডিফারেন্ট একটা কোয়ালিটি, ফিল্মের নায়িকার, সেটা আমার মধ্যে নাই। আপনি যে অ্যাপিলটার কথা বলতে হ্যাঁ, যাচ্ছেন, অ্যাপিল বলো, সব কিছু, মানে চোখে মুখে শাবনাজ আপু কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ আমি আপনাদের ছবি দেখছিলাম এবং হলো যে শাবনাজ আপু যেমন অনেক সুন্দর তেমনি আপনি অনেক সুন্দর। এবং আমি ধারে কাছে না, বিশ্বাস করে, আমার বোন বলে না, আমার বোনকে আমি তো বলি আপুকে তো সবসময় সুন্দর লাগে, কিন্তু আপুকে বিয়ের দিন আমার কাছে জাস্ট মনে হচ্ছে একটা পুতুল, এত সুন্দর আমার বোন। তারপরেও তো হলো যে তারপরে কাট পিসের সময় করলেন না, তারপরে রেগুলার কাজ করে গেলেন, নৃত্য, আপনার মঞ্চ। 2024 সালে হলো যে আপনার একটা সিনেমার কথা কিন্তু হচ্ছিল, আমরা প্রচুর নিউজ প্রচুর কিছু দেখলাম। সোলার মানের সংবাদ নামে এক সিনেমা হলো যে আপনি করবেন এবং আপনার খুব পছন্দ হয়েছে এবং আপনি ইউ আর এক্সাইটেড, মানে এক্স্যাক্টলি, বিকজ আমাকে কেউ ফাইনালি কনভিন্স করতে পেরেছে। হ্যাঁ কারণ এর আগে কিন্তু অনেকগুলো চলচ্চিত্র নিয়ে আমি কথা বলেছি, একদম বাসা পর্যন্ত চলে আসছে, সাইন করব এই পর্যায়ে চলে আসছে, কিন্তু তারপর আমি কাজটা করি নাই। তো সেখানে সোহেল ভাই আমাকে কনভিন্স করতে পারতে, তো আমিও আশায় ছিলাম যে হ্যাঁ, যেহেতু কনভিন্স করতে পারছে, সোহেল আরমান, তাই না, আমজাদ খানের ছেলে, সবকিছু মিলে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ এটা ভালো কিছু হবে। কিন্তু আলটিমেটলি 40% কাজ হওয়ার পরে এটার কোনো খবর নাই, এবং কাজটা করতে গিয়ে আমি আসলে খুবই বিরক্ত হয়েছি। কারণ যেভাবে গল্পটা বলেছিল সেরকম কিছু আমি পাই নাই, যে অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা ছিল যে এই গল্পের জন্য, সেই অ্যারেঞ্জমেন্টও ছিল না। তো আমি সত্যি হতাশ ব্যাপারটাতে। মানে 40% কাজ হওয়ার পর তারপরে কি আপনার সঙ্গে আর যোগাযোগও করেনি ওরা, মানে যারা এটা করবো বা কি কোনো আপডেট আপনার কাছে নাই আসলে? এখন আর কোনো আপডেট নেই, এখন আর কোনো আপডেট আপডেট নাই। নেই। কারণ আমি হলাম যে ভেবেছিলাম যে হলো যে দেখি আমি হলো যে জিজ্ঞেস করবো মু আপাকে যে হলো যে সংবাদ সিনেমার কি অবস্থা, বিকজ না, আমি চাচ্ছিলাম একটা চলচ্চিত্রে অভিনয় করার জন্য, আহ, কিন্তু আমি আসলে খুবই আপসেট হয়েছে। হয়তো আমার লাক খারাপ বা আমার চয়েস খারাপ। চয়েস কেন, আপনি তো বলেন আপনি করেন এই যে এই ধরনের মিস কমিউনিকেশন বা মিস ম্যানেজমেন্ট গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম যে আমাদের আসলে এই জায়গাটায় ওই যে বললেন আপনি আমজাদ স্যার হলো যে ছেলে ভালো হতে পারতো, হয়তো তার একারই এটা ব্যাপার না, ওভারঅল হয়ে গেছে, বাট এটা আপনার জন্য তো হলো যে একটা ইয়ে হয়ে গেল, আমার যেটা ব্যাড লাক হলো না, হ্যাঁ আমার মনটা খারাপ হলো যে এটা কি বছর পর আমি কাজ করতে চাইলাম সেটা হলো না। তাহলে এই মুহূর্তে হলো যে সিনেমা নিয়ে কি ভাবছেন যে এখন? জানি না, এখন যদি কোনো ভালো চরিত্রের আসে কোনো অফার তাহলে আবার চিন্তা করব। আপনি বলছেন মঞ্চে আপনি আবার ফেরত যাবেন, মঞ্চে কি হলো যে ফেরত গিয়েছেন, মানে মঞ্চকে রেগুলার আবার করবেন? হ্যাঁ, গত বছর সুনন রেপার্টারি দল থেকে একটা কাজ করেছি, আত্মজয়, মোমেনা আপার লিখা, শামীম সাগরের ডিরেকশনে গত বছর কাজ করেছি। এখন একটু ব্রেকে আছি আমরা, মোমেনা আপা হজে গেছে, উনি ফিরে আসলে ইনশাল্লাহ আবার শুরু হবে। রেপার্টারিটাই এখন আরাম লাগছে করতে, কারণ কমিটমেন্টটা একটু ফিক্স থাকে যে আমি হয়তো বা মাসে একটা বা দুটা শো করব, বা টানা হয়তো বা আমি 2 মাস বা 3 মাস সময় দিয়ে প্রোডাকশনটা নামাতে পারি। আর দলে যেটা হয়, দলে তো একটা সারা বছরের কমিটমেন্ট থাকে, হ্যাঁ তখন অন্যান্য কাজ হয়তো অনেক কাজের ঝামেলা হয়। আর আমি সবসময় এখন বলে আসছি যে ছোট ক্যানভাসে কাজ হলে আমি কাজ করব, মানে অনেক মানুষ নিয়ে কাজ আমি পারবো না, আমি অতটা সময় দিতে পারবো না, কিন্তু হয় না যে 2টা চরিত্র বা 3টা চরিত্র হলে আমি কাজ করব, আমি করতে চাই, কারণ আমার মঞ্চে কাজ করতে ভালো লাগে। আপনার এই মঞ্চ থেকে আবার আপনার নাচে ফেরত যাচ্ছি, আপনি নাচ মানে হলো যে ছেড়ে কেন দিলেন? আসলে ছেড়ে দেওয়ার ওই সময় কারণটা ছিল আমি একটা কোমরে ব্যথা পেয়েছিলাম, আমি দুষ্টামি করতে করতে পড়ে গিয়েছিলাম উপর থেকে।
তো আমি ব্যাকে অনেক মানে ভালোই ব্যথা পেয়েছি। তখন ডাক্তার বলেছিল যে নাচটা স্টপ করার জন্য। হ্যাঁ, তখন বন্ধ করলাম। বন্ধ করার পরে আবার শুরু করতে চাইলাম। সব কিছু মিলে যে পরিমাণ সময় দিতে হবে, ওদিকে নাটকে অভিনয় করা শুরু করেছি। সব কিছু মিলে নাচের চেয়ে নাটককে বেশি ভালোবেসে ফেলেছেন আপনি। হ্যাঁ। ইটস কাইন্ড অফ cheated on dance নাটকের সাথে হ্যাঁ, অভিনয়ের সাথে। হ্যাঁ, এই জন্য শিবলি স্যার মন খারাপ করে একদিন তারপরে শামিমারা নিপা এবং হলো যে শিবলি হ্যাঁ আমাদের শিবলি ভাইয়ের হলো student। যে হ্যাঁ, student। শিবলি স্যার একদিন মন খারাপ করে বলেছিল আমাকে যে জানতাম তুই নাটকটাই বেছে নিবি, তোর বাবা তোর বোন নাটকের, তুই নাটকটাই বেছে নিবি জানতাম। ওইটা আসলে মন খারাপ হয়, কারণ শিবলি স্যার নিপা আন্টি আসলে আমাকে অনেক আদর করেন এবং তাদের কাছে আমি নাচ শিখেছি। এখন অবশ্য ভালো লাগে, আমার মেয়ে যেহেতু নাচ শিখে, আমি যেহেতু রেগুলার এখন নৃত্যাঞ্চলে যাই, স্যারের সাথে দেখা হয়, নিপান্টির সাথে দেখা হয়, আমার খুব ভালো লাগে। আমার তাদের কাছে বসে থাকতেই ভালো লাগে। কাজের বাইরে যদি হলো যে মানে ফ্যামিলির সময়কে এই মুহূর্তে হলো যে মেয়েকে নিয়ে এবং ফ্যামিলিকে নিয়ে এই সময় কাটে, এর বাইরে কারণ নাচ মঞ্চ তো আপনি বলছেন লম্বা সময়ের কমিটমেন্ট দল করতে মানে পারছেন এখন না। যেটা হচ্ছে আমি রেগুলার অভিনয় করছি টিভিতে, হুম হুম। ঠিক আছে, টিভি নাটক বা ইউটিউব নাটক, যেটা নাটকে অভিনয় করছি রেগুলার, তার পাশাপাশি কিছুটা সময় দিচ্ছি মঞ্চে। আর নাচের ক্ষেত্রে যদি কখনো ঈদের স্পেশাল কোনো প্রোগ্রাম আসে বা অন্য কোনো স্টেজ শো আসে তখন সেটা করছি, বাট রেগুলার না। এই যে মো আপু, আপনারা হলো যে প্রায় প্রায় কি বলছি 25 বছরের 25 বছর। বেশি, হ্যাঁ অলমোস্ট 25 বছরের বেশি হয়ে গেছে। আপনারা 25 বছর এখানে কাজ করে, আপনি আমার সঙ্গে গল্প করে আক্ষেপের কথা বলছি, আমরা আমরা স্মৃতিচারণ করছি, তো এই মোমেন্টে এসে 25 দিনে বা 25 মিনিটের কিছুতে কেউ কেউ হলো যে দেখা যাচ্ছে যে মানে এটাকে একটা শর্টকাট সংস্কৃতির যে জায়গাটা শুরু হয়ে গেছে, রিলস 3 মিনিটের রিলস, সেকেন্ডের Second-এর হ্যাঁ reels। সেই স্ট্রাগল বা সেই স্ট্রাগলটা বাদে দিলাম যে একটা প্রসেস বা শেখার যে একটা ব্যাপার সেটার হচ্ছে না। তো এই শর্টকাট সংস্কৃতি আপনার কি মনে হয় যখন দেখেন যে 25 বছর কাজ করলাম এখানে, এখনো মনে হয় যে ডিরেক্টর পেলাম না বা আরো ভালো কাজ করতে পারলাম না, কিন্তু তাহলে এত এফোর্ট কেন দিলাম, কোথায় দিলাম, এরকম কখনো মনে হয় বা এরকম থাকে না যে মাঝে মাঝে খুব বিরক্ত হই, যে মনে হয় যে কি করলাম বা কিছু, কিন্তু যে মানে আমি আমি খুব অস্থির টাইপের একটা মানুষ, আমি কিন্তু খুব চঞ্চল একটা মানুষ, ঠিক আছে, আমি এক জায়গায় বসে থাকা টাইপের না। আমি এই কাজ করছি, আমি কিছু না কিছু করি, কিছু না কিছু করি। আমি খুব যে বসে থাকা টাইপের না, আমি এভরিডে কোনো না কিছু করি। আমি যখন কোনো নাটকের শুটিংয়ে যাই, আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, ঠিক আছে, রাত হয়ে যাচ্ছে শুটিংয়ে, আমার বিরক্ত লাগে না। হ্যাঁ, একটার পর একটা সিন করছি, আমার বিরক্ত লাগে না। তাহলে বুঝতে পারছো যে এই অভিনয়টার প্রতি আমার ভালো লাগা বা ভালোবাসাটা কমিটমেন্ট লেভেল ওই লেভেলে, যে আমি আসলে এই কাজটাই জানি, আমি আসলে আর কোনো কাজ জানিও না। আমি লিটারালি আমি কোনো কাজ জানি না, আমি অভিনয়টাই মানে মানে করার চেষ্টা করি, মানে এটাই আমার ভালো লাগে। শুরু থেকেই তো আপনি হ্যাঁ, কারণ আমি অনেকবার চিন্তা করছি আমি কোনো একটা বিজনেস করব, ঠিক আছে, সত্যি আমার মাঝে মাঝে মনে হয় না আমি এগুলো করবো, অভিনয় ছেড়ে দিব, আমি কোনো একটা কিছু করব, কিন্তু আলটিমেটলি আমি কিছু করতে পারি না। আমার বোনের কিন্তু বুটিক্স ছিল, আমার মেঝো বোনের, ওর বুটিক্সে আমি কিন্তু হেল্প করতাম, ওর ফ্যাক্টরি ছিল যখন, তখন এগুলা আমি ওর সাথে কাজ করতাম, বা আমার বোন আমার ফ্রেন্ড ওরা যখন কোনো মেলাতে স্টল দিত, আমি কিন্তু যেতাম ওদের সাথে, ওদেরকে হেল্প করতে যেতাম। কিন্তু আমার দিন শেষে না ওই কাজটা আমি এনজয় করি না, একেবারেই না। আমাকে তুমি ঘুরে ফিরে যদি অভিনয়টা করতে দাও, আমি ওটা এনজয় করি। তাহলে হলো যে এই মুহূর্তে যদি আপনাকে বলতে বলা হয় যে অভিনেত্রী আর এই মুহূর্তের ভাইরাল ফেস এর মধ্যে পার্থক্যের কথা বলতে বলা, আপনার কি মনে হয়? এইটাই তো, আমি তো ভাইরাল না, ওরা 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 চাচ্ছে হতে ভাইরাল হতে, এই জন্য শর্টকাটটা। এখন ভাইরালটা এত শিল্পী করতেছে ভাইরাল কে নিয়ে, এই ভাইরাল না না না, কারণ হচ্ছে কি এত শিল্পী, অনেক শিল্পী তো, ঠিক আছে, নতুন নতুন আরো আসছে, ও যদি কোনো কারণে ভাইরাল না হয়, তুমি কাউকে চিনবা না? ওটাই তো বললাম, ওদের আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল, একটা প্লাস পয়েন্ট ছিল কি, আমি বিটিভির টাইমের না, বিটিভির মানে যখন আর কি প্যাকেজ মিডিয়া স্টার্ট হয়েছে বা চ্যানেল স্টার্ট হয়েছে, আমি তখনকার, হ্যাঁ, 21 টিভি চলে আসছে, এটিএন চলে আসছে, ওই টাইমটা তো আমি, তখনও মানুষ কিন্তু আমাদেরকে দেখে দেখে চিনতো। হ্যাঁ, আমার নাম যদি না বলতে পারতো, আমার চরিত্রের নামে ডাকতো আমাকে, তাও চিনতো, চেহারা দেখে চিনতো, তাই না? তখন চ্যানেল কয়টা ছিল? এখন হচ্ছে গিয়ে হাজার হাজার চ্যানেল, সেটা তুমি টিভিতে বলো, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, সব জায়গায় কিন্তু অনেক চ্যানেল। এখন তুমি যদি উদ্ভট কিছু না করো, তোমাকে কেউ চিনবে?
কিন্তু সেই ক্ষেত্রে তো ধরেন এখন ইনফ্লুয়েন্সার, তারপরে হলো যে কিন্তু ইনফ্লুয়েন্সার সবাইকে তুমি চিনো না, কিন্তু তুমি কিন্তু ওই উদ্ভট গুলাকেই চিনো। কিন্তু ধরেন ইনফ্লুয়েন্সার বলেন আপনি, যে হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা রিলস বানায় তারা, বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, সবাইকে কিন্তু যে ঢালাও ভাবে সবাই কিন্তু মডেল বা অভিনেত্রী, সবাইকে কিন্তু অভিনেত্রী বলা এখন হয়। তো প্রতিটা ঘরে ঘরে মাও অভিনেত্রী, মডেল, মেয়েও কন্টেন্ট ক্রিয়েটার, ছেলেও কন্টেন্ট ক্রিয়েটার, সবাই। এখন তো প্রফেশন তো একটাই, আর কোনো প্রফেশন আছে? কন্টেন্ট ক্রিয়েটর সবাই। হ্যাঁ, তুমি আর কোনো প্রফেশন শুনো যে আমার মেয়ে ডাক্তার বা আমার মেয়ে ইঞ্জিনিয়ার শুনো, বা ছেলে ডাক্তার, সব কিন্তু একই প্রফেশন সবার। ডাক্তারও কন্টেন্ট বানাচ্ছে, ইঞ্জিনিয়াররাও কন্টেন্টই বানাচ্ছে, না, তারপরও বানাচ্ছে, সে তার প্রফেশন নিয়ে হয়তো কথা বলছে। কিন্তু তুমি যদি এখন 10টা ফ্যামিলি দেখো, 10টা ফ্যামিলির মধ্যে আমি বলবো 8টা ফ্যামিলিতে তুমি পাবা যে কেউ না কেউ কোনো না কোনো কন্টেন্ট বানাচ্ছে, কেউ না কেউ কোনো না কোনো ভাইরাল। তো আমরা সবাই আসলে ভাইরাল হতে চাই। ভাইরাল ইন্ডাস্ট্রিতে যোগ মানে হয়তো তাদের যোগ্যতা আছে অন্য কোনো কাজে, কিন্তু যেই কাজটা মানে অভিনয় শিল্পী, অভিনয় আমার তো ভাইরাল হওয়ার যোগ্যতা নাই, বিশ্বাস করে। আমি তো বলি আমার আসলে ওই যোগ্যতাটা নাই দেখে আমি ভাইরাল না। অভিনয় ছাড়া যদি কেউ অভিনয় শিল্পী হয়ে যায়, তো এই ট্রেন্ডটা কি আপনার কাছে ভয়ঙ্কর মনে হয়? ভয়ঙ্কর হবে তো, ভয়ঙ্কর হবে তো। তুমি অভিনয় না জেনে অভিনয় শিল্পী হচ্ছে যেটা, এটা ভয়ঙ্কর। যেমন বলছো আমাদের এডুকেশনের অবস্থা যেই পরিমাণে খারাপ গেছে, অবস্থা মানে বাংলা মিডিয়ামের পড়ালেখার যেই অবস্থা যেভাবে খারাপ হয়ে গেছে, এরা তো বড় হতে 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 কেউ না ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ না কেউ তো হবে। আর আর বেশি না 10 বছর পর তুমি ওই ডাক্তারটা কি হবে যা চিন্তা করছো একবার? হ্যাঁ, জাস্ট ইমাজিন কেউ হলো যে বলছে এখনই আমরা বলছি যে আমাদের দেশে ট্রিটমেন্টের অবস্থা ভালো না, 10 বছর পরে এই ছেলে মেয়ে যখন ডাক্তার হবে তখন কি অবস্থা যাবে? সেম একইভাবে এই যারা এইভাবে টিকটক দেখে বা টিকটক বা যেটাই বলি না কেন, যেভাবে ইনস্টাগ্রামে যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করে বা যেভাবে হোক না, যে এরা যখন অভিনয় করতে আসবে, এর মধ্যে কয়েকজন কিন্তু ক্লিক করবে, হয়তো বা কারো গড গিফটেড থাকবে, অথবা সবাই যে আমি ঢালাভাবে বলছি না, কয়েকজন হয়তো বের হয়ে আসবে, কিন্তু ম্যাক্সিমাম যদি এভাবে আসে তাহলে ভবিষ্যতে অভিনয় শিল্পীদের অবস্থা কি হবে? সবাই যখন ভাইরালদের নিয়ে কাজ করছে তখন তাদের অবস্থা হচ্ছে একই অবস্থা হবে। যেমন আমাদের পরে যারা আসছে, আরো পরে, তারা যেমন বলে আপু আমরা আমাদের মা চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে দেখে মা মা লাগে না। হ্যাঁ, আমি তখন বলি জানো আমরা অনেক লাকি, কারণ আমরা যাদেরকে মা পেয়েছি, ডলি জোহর, ওয়াহিদা মল্লিক, জলি, দিলারা জামান, আমরা যাদেরকে মা পেয়েছি হিসাবে বা বাবা হিসাবে যাদেরকে পেয়েছি, হায়াত আঙ্কেল, মামুন আঙ্কেল, তাদেরকে সত্যি মনে হয় তারা বাবা মা, এবং তাদেরকে ওভাবে আমরা শ্রদ্ধা করি বা তাদের পাশে বসে গল্প শুনতে ভালো লাগে। এরপরে দেখো যারা বাবা মা হচ্ছে, ঠিক আছে, তাদের সাথে ওই ছেলে মেয়েদের কিন্তু হ্যাঁ একটা বন্ডিংস হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু ওই গল্পটা হয় না। আমরা যেভাবে মেকআপ রুমে বসে গল্প করতাম বা তাদের কাছ থেকে যে শুনতাম যে জিনিসগুলা, তাদের স্ট্রাগল, সবুজ ভাই যখন তার যুদ্ধের সময়কার গল্প বলে, তার ছোটবেলার গল্প যখন বলে, ওগুলো যেভাবে আমরা শুনেছি বা পাই, এখনকার এরা কিন্তু পাচ্ছে না। একটা ডেটের পরে তো কারণ যারা রেগুলার কাজ করছে তারাই করছে, কিন্তু তাদের কোনো ডেট তো ফাঁকা নেই, ওই বন্ডিং এর সময়ও নেই। অন্য কোনো নাটকে দেখা হয়ে গেলে ভালো, কি অবস্থা এই চলছে, তারপরে দিন আবার আরেকটা ডেট, আরো অন্যদের সাথে, এই বন্ডিংটা তো, এই যে এতগুলো ট্রেন্ড চলতেছে, সবচেয়ে বিরক্তিকর ট্রেন্ড আপনার কাছে কোনটা লাগে? আমার কাছে আমি বলবো, আপনি বলার পর আমি বলবো আমার কাছে কোনটা বিরক্তিকর লাগে। এই যে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে একটা লাইভে চলে গেল, মানে আমার কথা তুমি আমার পারমিশন নিছো, একটু পারমিশন নাও। হ্যাঁ, সেটা কিন্তু আমি বলবো না যে আননোন কেউ করতে, আমার কলিগই করতেছে। হ্যাঁ, এখন এইটারও আমি একটা ব্যাখ্যা দাঁড় করেছি যে আমাদের কিছু শিল্পী যে আমরা দেখি যে রান্না করছে বা কিছু না কিছু করছে, বা আমিও কোনো সময় কোনো না কিছু করছি, আমি এটা বের করছি কেন করি। পরে চিন্তা করলাম আসলে আমরা যখন ছোট ছিলাম, মানে তুমি যেটা পেয়ে বড় হয়েছো, আমি কিন্তু সেটা পেয়ে বড় হই নাই। জেনারেশনে তো একটা ইয়ে থাকে, হ্যাঁ, প্লাস চেঞ্জও তো ব্যাপার আছে। আমি সাদা কালো টিভি যত না পেয়েছি, আমি কিন্তু কালার টিভি পেয়েছি, আমি কালার টিভি বক্স পেয়েছি, তুমি কি পেয়েছো? স্মার্ট এলইডি অলমোস্ট এগুলো পেয়েছো তোমরা। সো পার্থক্য আছে না? সো যারা আমরা আসলে ওই সময় টিকটক তারপরে ইনস্টাগ্রাম পাই নাই, তারা আমরা এখন পেয়ে আমরা পাগল হয়ে যাবই। এই জন্য দেখুন আমরাও রিলস বানাচ্ছি, এখন বুঝি বা না বুঝি, এডিটটা ঠিক মতো করতে পারি বা না পারি, আমরা কিন্তু করছি।
হ্যাঁ, তারপর আরো আরো বয়স্ক শিল্পীদের যখন আমি কিছু দেখি যে লং ড্রেস বা তার সাথে যায় না টাইপের মেকআপ করছে বা ওই টাইপের কাজ করছে, পরে আমি চিন্তা করে বের করছি, শুনো এটা আসলে ওনাদের দোষ না, উনি তো ছোটবেলায় এটা পায় নাই। আপনি এটা নিয়ে বলছিলেন যে আমাদের নিজেদের মধ্যে সমসাময়িকদের মধ্যে একটা অসুস্থ আমাদের প্রতিযোগিতা শুরু আমাদের হয়েছে, মধ্যেও আছে, বলতেছিলেন একবার। হ্যাঁ, আমাদের মধ্যেও আছে। কেন আছে? এইটাই কারণ। আমি কি ছোটবেলায় ফেসবুক পাইছি বলো? So, না ফেসবুক আসছেই কয়েকদিন আগে, হ্যাঁ, মানে এই তো আমি 2008 থেকে ফেসবুক ইউজ করি, ঠিক আছে? তো কিন্তু ফেসবুক এত ফেমাস বা এত জিনিস তো ছিল না। ছিল না, এখন আস্তে আস্তে এত কিছু দিচ্ছে, তা আমি সেটাই সেই মজাটা আমি নিব না? এখন আমার বয়স হয়ে গেছে তো কি হয়েছে, আমার তো ভালো লাগে। আরেকটা বড় ব্যাপার আছে, ফেসবুকে যদি যদি কন্টেন্ট বানায় হলো যে ফেসবুক যবে থেকে মনিটাইজেশনটা শুরু করছে, মানে Oh my কন্টেন্ট God. ভিউর উপরে হলো যে টাকা মনিটাইজেশন দিচ্ছে। টাকা দিচ্ছে, তারপর থেকে আমার ডলার মনে হলো যে- ম্যাটার করে। আমার মনে হলো যে তারপর থেকে হলো যে চারদিকে হলো যে কন্টেন্ট আর কন্টেন্টের Content, সমুদ্র। content. এর আগে মানুষ কন্টেন্ট বানাইতো ভালোবেসে, ব্র্যান্ড ডিল ছিল, স্পন্সর ছিল, দ্যাট ওয়াজ ডিফারেন্ট, ওখানে এফোর্ট ছিল। এখন হলো দেখা যাচ্ছে কিছুই না, মনে হয় না বা যে শুধুমাত্র এই ভিউর জন্য হলো এমন হ্যাঁ, বিতর্কিত কন্টেন্ট বানাই দিল। হ্যাঁ, এবং বললাম না তোমাকে, আমি শুটিং করছি, আমারই কলিগ কথা নেই বাতরায় লাইভে চলে যে আমাকে ধরলো, তখন আমার কলিগ যেহেতু আমার কাছে আসছে, সো অবভিয়াসলি আমি তো হেসে কথা বলবো, হ্যাঁ, আমি তাকে কিন্তু অফ করে দিতে আর তার চেয়ে বড় পারছি কথা না। হলো যে লাইভে তো হলো যে তখন আমরা নিজেদের একটা কনসিয়াসনেস হ্যাঁ। থাকে যে আমি কি বলবো এই তারপর মুহূর্তে। অথবা আইসা আবদার করলা আপু একটু একটা আসেন না একটু একটু কন্টেন্ট করি, তখন তুমি মানে না করি, তারপরও দেখা কিছু কিছু মানুষকে তো বলা যায়, করা যায় না। হ্যাঁ, এই ঝামেলাগুলো তো আছে। যেমন আমি যেমন এখন যেমন অনেককে বলি, দেখো ছবি তুলবো না কেন, অবশ্যই তুলবো, একটু পারমিশনটা নাও, দূর থেকে ছবি না, তোলা আমারও কিছু তো না। প্রাইভেসি বলতে কিছু আছে। এই প্রাইভেসি নিয়ে কিন্তু কথা হচ্ছিল যে এটা যে শুধুমাত্র আপনার কলিগরা করে তা না। আমার এই মুহূর্তে হলো যে আপনি বলছিলেন যে ওই যে ইউটিউবার বা অনেকেই আছে যারা হলো যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি নিচ্ছে, যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও নিচ্ছে এবং সেগুলোর হলো যে নিজেদের মতো করে মন গড়া মানে কিছু একটা ইয়ে করে দিচ্ছে। সেটা নিয়ে একটু শুনবো, আবারও অফ স্ক্রিনে শুনতেছিলাম, আপনি মানে বলা হয়নি পুরোটা আর কি, আমাদের শোনা হয়নি। আমি একটা কি বলবো এটা প্যান্ট, একটা টপস পরা এবং উপরে কিন্তু আমার কোটি আছে, এরকম একটা ড্রেস পরে রাস্তার একটা ইয়েতে ছিলাম, আমি একটা প্রোগ্রামে ছিলাম, একটা আন্দোলনেই ছিলাম। ওইটাকে বিভিন্নভাবে অ্যাঙ্গেল করে ভিডিও তারা করেছে, তারপরে ওটা নিয়ে দুনিয়ার বাজে কমেন্ট, মানে আমার অন্য কলিগরা যেই ধরনের বাজে কমেন্ট পায় সেই তুলনায় আমি কম পাই, সেই হিসাবে আমি কম পাই, তাও অনেক। আচ্ছা, তারপরে আমি আমেরিকাতে ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায়, তো জায়গাটা যে আমার মজা লেগেছে, একটা কি বলবো এটাকে, একটা নদী, ওইখানে সামারের টাইমে সবাই গোসল করে, মজার মানে টিউবে করে ওরা ঘুরতে থাকে, উঠে আবার একটু বারবিকিউ করে খায়, মানে ডে স্পেন্ড করে, জায়গাটা সুন্দর, ঠিক আছে। বিদেশি মানুষরা তারা নিশ্চয়ই পানিতে যখন নামবে শাড়ি পরে নামবে না, বা স্বাভাবিকভাবে তারা তাদের পোশাক পরেই নামবে বা সুইমিং এর কস্টিউম পরেই নামবে। আমি কিন্তু কোনো সুইমিং এর কস্টিউম পরা না, আমি নর্মাল একটা ড্রেস পরা, কারণ আমি ওখানে ঘুরতে গেছি। হ্যাঁ, আমি পানিতে নামি নাই, পানিতে নাম না অবশ্য আমিও হয়তো সুইমিং কস্টিউম বা একটা প্যান্ট বা একটা টপস ওভাবে পরেই নামতাম, ঠিক আছে, আমি নিশ্চয়ই শাড়ি পরে নামতাম না। তো ওই এনভায়রনমেন্টটা তো আপনি দিচ্ছেন, আমি ওটার একটা ভিডিও বানিয়েছিলাম, কন্টেন্ট করেছি, জায়গাটা সুন্দর, এখানে চাইলে ঘুরতে যেতে। বিশ্বাস করো জেরি, আমার মাথায় না ওইটা ছিল না যে আশেপাশে মানুষ কি পরে সেটা নিয়ে কি কথা হবে। আপনার মাথায় তো প্যাচটা নাই। আমার মাথায় প্যাচটা আসলেই নাই। হ্যাঁ, আমি দেখলাম ওই এত ভিডিও দেই, এত ভিউ কিন্তু হয় না, ঠিক আছে, ওইটাতে অনেক ভিউ, সবাই কিন্তু দেখছে। হ্যাঁ, সবাই কিন্তু দেখছে এবং নিচে কমেন্ট, হ্যাঁ এরকম একটা জায়গায় গেছেন, আবার মানুষকে বলতেছেন ওখানে যাইতে। আমি না কমেন্টগুলো দেখে চিন্তা করলাম যে আসলে তো আমার আসলে ভুল হয়েছে এটা দেওয়া, কিন্তু আমি ডিলিট করিনি। আমি কেন ডিলিট করবো, আমি তো ওখানে গেছি, তাই না? আর আমার কাছে মনে হয় না অত খারাপ, কারণ বিদেশে গেলে এটা নর্মাল। যাদের যে পড়েছে তার ব্যাপার, পোশাক তো যার যার স্বাধীনতা। আমার তো কিছু না, আমার তো কিছু না, কিন্তু তুমি যে চিন্তা করতে পারো মানুষের চিন্তা ভাবনা এবং কমেন্টের অবস্থা। আমি চিন্তা করতে পারি, আমি এভরিডে হলো যে যাই, আমি তো কমেন্ট বক্স দেখাই বন্ধ করে দিছি, আমি কমেন্ট বক্সে দেখি না, কারণ আমি জানি আমার কিছুই করা লাগবে না। আমি যদি একটা আমার ছবির একজন কমেন্ট করতে, হ্যাঁ
এত না হাসলে আপনাকে ভালো লাগতো? আমি বলছি, বাহ। এখন হলো যে ওই তো বললাম না, ব্যাপারটা এটাও না, ব্যাপারটা হলো যে এই মুহূর্তে হলো যেহেতু আপনি আর্টিস্ট, আপনি ক্যামেরার সামনে আসেন, তার মানে হলো যে আপনার ব্যক্তিগত বলতে আর কিছু কিছু নাই। নাই। কতটুকু হাসবেন, কতটুকু আপনি ওনাদের পছন্দ পছন্দ, জামা কাপড় কি পরবেন, চুলের হেয়ার কাট স্টাইল কি হবে সেটা ওনাদের পছন্দ, ওদের চোখের নিচে কাজল দেবেন কি দেবেন না সেটাও তাদের পছন্দ মতো। তো আমিও ভেবে নিয়েছি যে ঠিক আছে, তাহলে হলো যে আমার আর এত কিছু দরকার কি, আমি যেদিন আর সিদ্ধান্ত নিতে পারবো না সেদিন আমি ফেসবুকে পোস্ট দেবো, বলুন আজকে কি করবো, আজকে কি করবো। এবং যদি এরপর থেকে আমি ভাবছি, এরপরে যদি আমাকে কেউ এই ধরনের কথা বলে যেটা, এরপর বলবো যে ঠিক আছে, আবার এইটা আমার অ্যাড্রেস, এখানে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। আপনি পাঠিয়ে দেন, কারণ আপনি যেহেতু আমাকে এত কিছু করতে বলছেন, আই এম নট গোনা ডু দ্যাট, ইউ ডু দ্যাট এন্ড আই উইল ডু দ্যাট। মানে Exactly. আনবিলিভেবল একটা জায়গা হয়ে গেছে। যাক, পুরা। আমরা পুরোনো দিন স্মৃতিচারণ সবকিছু শেষ করে এই মুহূর্তে কন্টেন্ট দেখা হয় রেগুলার, তো এখন যা চলছে হ্যাঁ। নতুনদের কাছে তো দেখা হয়। আমি দেখি, আমি চেষ্টা করি দেখতে। সেই নতুনদের কাজের মাঝখানে কি সবচেয়ে মানে থাকে না যে না ও ভালো করছে, ওর কাজ খুব ভালো লাগছে, এরকম কেউ আছে যে খুব ভালো লাগে ওর কাজ? আমার লাস্ট আমি একটা কাজ করেছিলাম গত ঈদে, ভেজা চোখ। ভেজা চোখে আমি প্রথম তটিনীর সাথে কাজ করি। আমার ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে। এত সুন্দর কাজ করে মেয়েটা, আম, খুবই ভালো, এবং কোয়াইট বিহেভিয়ার ভালো, সবকিছু মিলে ওর কাজ আমার খুব ভালো লেগেছে। আপনি যদি এখন আমি বলি এটা আগের যে আর অনেকে কিন্তু ভালো করছে, আমি কিন্তু মানে যেহেতু ওর সাথে কাজটা রিসেন্টলি করলাম, সবার নাম তো বলা বলা সম্ভব সম্ভব না, না। কিন্তু কাজ রিসেন্টলি যেহেতু ওর মাথায় কাজ আছে। করেছি, আমার এইটা ভালো থেকে যদি লাগছে। কেউ মালিশ বের হ্যাঁ, করে ট্রাই করে দেন, মানে একদমই নতুনই তো হ্যাঁ, বলবো হ্যাঁ, আমি ওকে, নতুনই। ভালো লাগছে ওকে। তো সাদিয়া ইমানের সাথেও কাজ করেছি, সাদিয়ার কাজও ভালো, অনেক ভালো। ও সাদিয়ার দেখছিলাম, সিলভার সাদিয়া, হ্যাঁ ওই যে নতুন এসেছে, একদমই নতুন এসেছে। এটা হচ্ছে এই চরকিতে এসেছে না? আমি তো না 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 না, এইটার হচ্ছে গিয়ে আমি এই যে দেখেছি। রিলস বেসিক্যালি হ্যাঁ রিলসে এটা বোধহয় আমি দেখলাম 11 বা 12 পর্ব, আরো বোধহয় আছে, আমি ঠিক জানি না। রিলসে মানে 3 মিনিটের এটা একটা নাটক। কন্টেন্ট নিয়েই মানে এই ওই হ্যাঁ, গল্পের ইয়েটাই এরকম আর কি। মানে আমার খুব ভালো লাগছে, স্টাইলটা ভালো লাগছে। মানে হ্যাঁ, নতুন কারণ সবার তো আসলে এখন তো স্ক্রল করে যাচ্ছে। নতুন তো অনেক কিছু আসে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নতুনত্বের মাঝখানে যদি কোনো কিছু অ্যাডাপ্ট করার ব্যাপার থাকে, ওয়াই নট, হ্যাঁ। আমরা এটা করবো। কিন্তু এখন যদি যে জিজ্ঞেস করি আমি আপনাকে যে নতুনদের হলো যে আপনাদের সঙ্গে কম্পেয়ার করতে বলছি না, বাট তারপরে থাকে নতুনদের একটা দুর্বলতা, একটা হলো যে ওদের একটা উইকনেস, একটা স্ট্রেংথ, একটা শক্তি, কি মনে হয় আপনার এই সময় এসে 2026-এ এসে? নতুনদের যেটা হচ্ছে, ওরা আমি বলবো ওরা অনেক লাকি। হ্যাঁ, ওরা অনেক ভালো ডিরেক্টর পাচ্ছে এবং ভালো ভালো গল্প পাচ্ছে। হ্যাঁ, ওরা অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে পারছে, এইটা ওদের জন্য অনেক প্লাস। প্লাস হচ্ছে কি, ওদের এক্সপোজারটা তো অনেক বেশি, অল্প কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে প্রচারটা অনেক বেশি, মার্কেটিংটা ভালো, পোস্টার হচ্ছে, ইউটিউব হচ্ছে, রিলস হচ্ছে, ওদের প্রচারটা অনেক বেশি, এটা ওদের প্লাস। হ্যাঁ, আর ওদের প্রবলেমটা হচ্ছে এত অল্পতে পেয়ে যাচ্ছে, তো ওটা ধরে রাখতে পারছে না, এটা হচ্ছে গিয়ে প্রবলেমটা। হ্যাঁ, সবাই কিন্তু থাকছে না, আসছে কিন্তু প্রচুর, কিন্তু থাকছে কজন? আচ্ছা, আর যদি ওদের হলো যে বলি যে ওদের শক্তি, মানে এটা ওদের ভালো একটা দিক, এটা কি মনে হয়? ভালো দিক ওদের, আমরা তো তখন উইকনেস একটা আছে ওদের, আমরা এটা করলাম, কিন্তু যে না ওরা এই ক্ষেত্রে হলো যে ওরা শক্তিশালী আমাদের টাইমের চেয়ে, হলো যে মানে অ্যাডাপ্টেবিলিটি হইতে পারে, বা ওরা খুব অনেক ফাস্ট ওরা অ্যাডাপ্ট তো করতে পারে, এটা একটা আছে। আর ওদের আমি প্রশ্ন করে আমার মনে হচ্ছে হ্যাঁ। যে আপা কোনো ভালো আমি কিছু খুঁজে বুঝতে পারছি না। আমার নিজেরই এখন মুখ লুকাইতে ইচ্ছে করছে, কারণ মানে আমি অভিনয় না করলেও আমি তো নতুন পড়ি, আমার মনে হচ্ছে আমি আঁচলটা উঠে মুখটা ঢাকি যে আমি খুঁজতেছি, যেমন এক একজন এক এক রকম, কেউ 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 আছে ভালো, খারাপ না, কেউ কেউ আছে পড়াশোনা করে আসছে ভালো, আবার কিছু কিছু না অদ্ভুত আছে, যে তুমি যে সেটে আছো, তুমি একজন সিনিয়র, ও দেখেই না, ও তোমাকে চিনেই না, ও জানার প্রয়োজন বোধ করে না, বিশ্বাস করো প্রয়োজন বোধই করে না যে তুমি কে, এরকমও আছে। মানে খুব আত্মমগ্ন আর কি। হ্যাঁ, ওর জানার প্রয়োজন নাই, ওর কাজ করে যাচ্ছে, ওর উন্নত কাজ আছে। করে যাচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু আছে যে যে আর কেন জানতে চায়, আসে একটু কাছে বসে, বা একটু হাই হ্যালো গল্প করে। একটু করে, আছে মানে পার্থক্য আছে, আসলে দুইটাই আছে আমাদের সময়। এইটা হয় কি, মানে আমার যেটা মনে হয় আমাদের যে সময় আছে। এই যে আমরা এখানে স্টুডিওতে আমরা কথা বলার আগে কিন্তু আমরা একটু গল্প করলাম, আড্ডা দিলাম, এটা হলো কি
মানে বাইরে থেকে জানা এক জিনিস আর সামনাসামনি কথা বলে জানা আরেক জিনিস, যে মানে বন্ডিংটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের কাজে রিফ্লেক্ট হয়। হ্যাঁ, এখন তুমি আমার মেয়ের চরিত্রে অভিনয় করছো বা আমার বোনের চরিত্রে অভিনয় করছো, তোমার সাথে যদি আমার কোনো Bonding বন্ডিংই না থাকে তাহলে কিভাবে হবে? অ্যাকশন হওয়ার পরে হলো যে আমি এই থেকে হলো যে গেলাম, ওটা বোঝা যায় না, মানে অ্যাক্টিং এ ওই জিনিসটা হলো যে বেশ বোঝা যায়। বোঝা যায়। মানে আমরা এখন হলো যে যাব একটু আপনাকে বিপদে ফেলতে, মানে আমরা হলাম যে আরে ভয় পাবেন না, বিপদে ফেলে না, মানে আমি বলি বিপদে ফেলতে, কারণ আমার খুব ভালো লাগে এখানে এই কাউচে বসার পরে আমার খালি হয় আমি স্ট্রাগলের কথা জিজ্ঞেস করি মানুষকে, খালি আমার দিন দিন আমার নিজেকে একটা খুব ভয়ানক স্যাডিস্ট মানুষ মনে হচ্ছে, খালি আমি কষ্টের কথা কষ্টের কথা শুনতে শুনতে চাই মানে মনে হচ্ছে না, আমি আমার কষ্টের কথা আমি বলতে চাই না, আমি যতটুকু মানুষকে দেখাতে চাই ভালোটা দেখাতে চাই। আমি কিন্তু ফেসবুকে অনেক অ্যাক্টিভ, মানে সেই কষ্টের কথা এই কারণে হ্যাঁ। শুনতে চাই যেটা হলো যাতে সেটা থেকে ভালো আউটকামটা আসে, কিন্তু আমি তো কষ্টের কথা শুনে আমি হাসি না, কিন্তু আমি কষ্টের কথা শুনতে চাই। আমি চাই আমি সেই জায়গাটা হতে যেখানে মানুষ অকপটে তাদের আসলে সব ধরনের কথা বলতে পারবে, কোনো রকম অকওয়ার্ডনেস ছাড়া, কোনো কিছু ভাবনা ছাড়া, নেগেটিভ কি হতে পারে সেসব ছাড়া। যাই না কতটা কি হয়ে উঠতে পারি, কিন্তু হ্যাঁ আপনাকে একটু বিপদে ফেলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা এখন একটা র্যাপিড ফায়ার ইয়ে করবো, যদি উত্তর পেয়েছি। আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো অভিনয় ভালোবাসেন, কিন্তু যদি আপনাকে বলা হয় মঞ্চ বা ক্যামেরা, মানে প্ল্যাটফর্ম বেছে নিতে, তাহলে কোনটাকে বেছে নেবেন? দুটাই। না দুটো তো হবে না, আপনার র্যাপিড ফায়ার, আপনাকে একটা বলতে হবে, যদি একটাকে যদি আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, ইউ হ্যাভ টু চুজ ওয়ান আপু। টেলিভিশন মানে ক্যামেরা। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় চরিত্র, মানে আপনার করা কাজের ভেতরে সবচেয়ে প্রিয় চরিত্র? আমার করা হুম হুম। গুলশান অ্যাভিনিউর রেহানা। রেহানা। সবচেয়ে বিরক্তিকর প্রশ্ন কোনটা, মানে যেই করুক, সাংবাদিক করুক, উপস্থাপিকা করুক, যেই করুক, সবচেয়ে বিরক্তিকর প্রশ্ন কোনটা আপনার জন্য? ছোটবেলা থেকে আপনার কাজ দেখে বড় হয়েছি, বা আপনাকে ছোটবেলা থেকে ধরে আমার মার খুব পছন্দের ছিল, মানে যে বলছে সেও মনে করো অ্যাটলিস্ট আমার থেকে বড়, কিন্তু তাও হলো যে হ্যাঁ, তখন খুব মানে বিরক্ত লাগে যে কেন তারা বুঝতে পারে না যে আমরাও ছোট ছিলাম ওই সময়। বলে যায় আর কি। ও আরেকটা প্রশ্ন আছে, এখন অনেকে করে, এখনো আগের মতো আছে। এমন একটা ব্যাপার মনে হয় আমি ওই যে আমার মনে হয় এক পা কবরে চলে গেছে, ব্যাপারটা এরকম নাকি? আচ্ছা, যদি আমি আজকের মানে এই এখনকার ইন্ডাস্ট্রিকে এক শব্দ দিয়ে আপনাকে ডিসক্রাইব করতে বলি, এক শব্দ, তাহলে সেটা কি হবে? এক শব্দে অস্থির। ওকে, গট ইট। আপনার সবচেয়ে বড় ভয়? আমার সবচেয়ে বড় ভয় কাউকে হারানোর। যদি আবার 20 বছর বয়সে ফিরে যেতেন, তাহলে নিজেকে যদি একটা শব্দ দিয়ে বা একটা লাইন বলতে হতো, কি বলতেন? মানে যে মানে যখন কাজ শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে, তখন যদি ফেরত যেতেন কি বলতেন? ও রাগটা একটু কমাও। লাস্ট প্রশ্ন আমাদের, ডিরেক্টর হিসেবে আপনার আফজাল হোসেন ভাই নাকি মোস্তফা সরোয়ার ফারুকী ভাই? অবশ্যই আফজাল হোসেন। থ্যাংক ইউ সো মাচ। যে আপনার সঙ্গে কথা বলে সবচেয়ে ভালো ব্যাপার আমার যেটা মনে হচ্ছে, কোনো অকপটে আপনি আমার সঙ্গে আড্ডাটা দিলেন। আমার অকপটে আমি আপনাকে বলছিলাম যে আমার কথা বলতে খুব ভালো লাগে, এবং আমি ম্যাক্সিমাম সময় যে প্রশ্ন করি, কথা বলতে গেলে আমারও কথা বলতে ইচ্ছা হয়, এবং সেটা আমি আপনার সঙ্গে করেছি। আসলে গল্পটা জমে উঠলে আসলে ভালো লাগে, আর আমি তো একটু আড্ডাবাজ, এটা সবাই জানে, কারণ আমার কিছু বন্ধু আছে এবং সেই বন্ধুদের সাথে আমি রেগুলার আড্ডা দেই, যার কারণে আমার আসলে আড্ডা পছন্দ। আমাদের শো শুরু হওয়ার আগে আপা বলছিলেন যে উনি আসলে কথা নাকি বলতে পারেন না, কিন্তু গুছিয়ে কথা বলতে পারেন না উনি বলেছেন, কিন্তু আমাদের এই শো দেখার পরে বা আমি নিশ্চিত করে বলতে চাই যে দর্শক আপনাকে জানাবে যে আপনি আসলে গুছিয়ে কথা বলতে পারেন, দুর্দান্ত কথা বলেন আপনি যদি হলো যে দর্শক বা আপনার ইন্ডাস্ট্রি বা কারো প্রতি কিছু বলতে চান, তাহলে হলো যে একটু প্লিজ বলবেন। আলাপকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমার গল্প শোনার জন্য। জেরিকে ধন্যবাদ যে এতক্ষণ ধরে সে আমার গল্প শুনেছে আর অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছে। আর ইন্ডাস্ট্রির সবাইকে বলার আছে যে সবাই নিজের প্রতি যত্ন নিন, ভালো থাকুন, আর এটা তো আমাদেরই পরিবার, আমরা সবাই একসাথে থাকি, একজন আরেকজনের খবর নেই, এতটুকুই।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু অপেক্ষা করে থাকলাম যে আপনার নতুন কাজ কখন আসবে এবং দেখার জন্য। কারণ আমি আসলে ওই যে আমাদের সময়-টময়ে যাব না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আপনাকে ভীষণ ভালো লাগে। না, এই কথাটা শুনতে খারাপ লাগে না যে ছোটবেলা থেকে দেখছি, কিন্তু যখন Politics বলে মনে হয় না ইচ্ছা করে হলো হ্যাঁ, জীবনে। ইচ্ছা করে যখন বলে তখন মনে হয় যে যখন আমি কাজ শুরু করেছিলাম তখন তো আমার বয়স 18 ছিল, তাই না? মানে এমন ভাবে বলে যে এখনো কাজ করছেন, এখনো তো বয়স হয়েছে, আমি কখনোই আমার বয়স না, লুকাই আপনি না। veteran, কারণ আপনি 25 বছর ধরে কাজ করছেন। কিন্তু আপনি হ্যাঁ, কাজটা তো শুরু করেছেন শুরুতে 18 বছর 18 তে, বয়সে। তো তাই সেটা না? আর কেউ আমলে সেটা নিচ্ছে না আরকি। নিচ্ছে তারা না। বড় হয়েও দেখছে আপনার পুরনো কাজ এখনো দেখছে, আছি, হ্যাঁ, এখনো এখনো আছে। আছি, তো সেটা একটা এখনো কারণ আছি। হতে পারে। এবং এত আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু এটাই হয়, আমরা যখন মেয়েরা কাজ করি, শুরু করি, কারো বয়স হচ্ছে 16, 17, 18, আমরা কিন্তু ওই বয়স হ্যাঁ, হ্যাঁ, থেকেই তখন থেকে কাজ শুরু করা শুরু হয়। করি। অনেকদিন দেখতে পাওয়ার পরে যখন আমরা তো 30ও পৌঁছালেন না, আপনি কিন্তু অনেকদিন ধরে রেগুলার হ্যাঁ, কাজ হ্যাঁ, করে রেগুলার কাজ এখনো করছি। কাজ করে এখনো যাচ্ছে। কাজ করে যাচ্ছেন। আমরা চাই এই এক্সপ্রেশনটা থাকুক, এতটা লম্বা সময় ধরে আপনি কাজ করেন, লম্বা রেসের ঘোড়া হিসেবেই থাকেন আমাদের ইন্ডাস্ট্রিতে। কারণ আপনার মতো অভিনেত্রীর আমাদের ইন্ডাস্ট্রিকে আরো অনেক কিছু দেওয়ার বাকি আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এবং আলাপ স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, তিনি 2 যুগ ধরে অভিনয়ের সঙ্গে থেকেও তিনি এখনো বিশ্বাস করেন যে ভাইরাল ফাইরাল আসলে ব্যাপার না, দিন শেষে ভালো কাজই টিকে থাকে, ভালো কাজই তাকে সুনাম, সম্মান এবং স্যাটিসফ্যাকশন আসলে তার জন্য বয়ে নিয়ে আসে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আড্ডায় আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে, দুর্দান্ত আলাপে আবারও দেখা হবে। আমি নুসরাত জাহান জেরি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।